শুধু আমি যা দেখেছি বা যে বুঝেছি, যেটুকু অর্জন করেছি আমি, আমি এদের দ্বারা আশাবাদী হতে পারি না, কারণ এরা অতি সচেতন রাজনীতি নিয়ে, আর এরা হচ্ছে ছাগল পাগল। কারণ কি, এত রাজনীতি নিয়ে এত উত্তেজিত হওয়ার লাগে না। তোমরা উত্তেজিত, আমরা উত্তেজিত বলেই আমাদের নেতাগুলো এত খারাপ হয়। আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড হতাম, আমার কাজ আমি করবো, তোমার কাজ তুমি করো, ফাজলামি করলে পারে তোমাকে উল্টাই মেরে একদম ইয়া করে ফেলবো, তুলে ফেলবো এই জায়গায়। কিন্তু আমরা করতেছি কি, আজকে তাকে গালি দিচ্ছি, কালকেই আবার তার পিছন পিছন ঘুরতেছি। হ্যাঁ, আমাদের নিজেদেরই তো চরিত্র নাই, আমাদের নিজেদেরই বৈশিষ্ট্য নাই। যে অসৎ তাকে আমরা ফুলের মতো পবিত্র বলে মিছিল মিটিং করে তাকে আমরা নেতার আসনে বসাচ্ছি, এবং বারবার তার পা চাটতেছে গিয়ে। হ্যাঁ, যদি দু চারটা কয়েন টয়েন পকেটে পড়ে, আর যখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে অমনি আমরা তখন মানে আমাদের ইয়া ঘুরিয়ে ফেলতেছি। হ্যাঁ, কত দেখতেছি যে আমাদের কলেজে ইয়ার ভিতরে কত সুর পাল্টানো মানুষ আছে। হুম? কখন কার গায়ে গুণগান কয় তার কোনো ঠিক নাই। এদের চরিত্র মানে কি বলবো, আমরা আমাদের চরিত্র কখনো ঠিক হবে না। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে হ্যাঁ। স্রোতে গা ভাসানোর মতো স্যার। হুম। তো এই জন্য চুপচাপ থেকে জীবনটা চালাতে হবে, এখানে কোনোভাবেই মানুষ মানুষ হবে না। শুধু সুযোগ স্যার পাইলে একটা জিনিস আমি বলো। শুধু বুঝি না স্যার, একটা এত বড় আন্দোলন হয়েছে স্যার, যেখানে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, খুবই ভালো কথা স্যার। এখন তো স্যার ওদের তো স্যার দেশ চালার যে জ্ঞানটা দরকার সেটা কি আমাদের আছে স্যার? আমরা কি বুঝবো এটার যে বহির্বিশ্বের সাথে কিভাবে ডিল করতে, এগুলো তো আমরা বুঝবো না, আমাদের বুঝারও কথা না। তো এখন দেশটা যাদের চালাতে তারা চালাক, আমাদের যেটা পড়াশোনা এখন সব জায়গাতেই এখন এই শক্তিটা জাহির করতে গিয়ে একজন মানুষের যে আমি জীবন নিয়ে নিব, এবং এটা একটা সামান্য বিষয় তাদের কাছে, মানে এই তা জিনিসটা কেমন স্যার? আমি তো ভাবতেছি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হোক, কারণ অলরেডি স্টুডেন্টরা সেই কোয়ালিটি অর্জন করেছে যার মাধ্যমে তারা দেশ চালাতে পারে। তাহলে এখন শিক্ষার কি দরকার এখানে, বলো? তারা ক্লাসে না 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 এসে হাসপাতালে যাচ্ছে রেড করতে, তারা ক্লাসে না এসে যাচ্ছে ভূমি অফিসে রেড করতে, তারা ক্লাসে না এসে যাচ্ছে, তাহলে তো পড়াশোনার দরকার নেই। তারা তো অলরেডি সেই কোয়ালিটি অর্জন করেছেই যার মাধ্যমে তারা দেশকে সোনার দেশে রূপান্তর করতে পারে। তাহলে দেশে তাদের উপর ছেড়ে দেওয়া হোক, বলো। আমার তো তাই মনে হচ্ছে এখন, যে তো অলরেডি আমার স্টুডেন্টরা সেই কোয়ালিটি অর্জন করে ফেলেছে, যে কোয়ালিটি পড়াশোনার মাধ্যমে আমরা চেয়েছিলাম অর্জন করে তারা দেশ পরিচালনা করবে। অলরেডি তারা দেশ পরিচালনা কোয়ালিটি অর্জন করেছে, তাহলে আর পড়াশোনা করার কি আছে? পড়াশোনা করার কোনো দরকার নেই, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া 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 হোক, এবং তারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করুক। বুঝতে পারছো? কখন কি দেখি, মানে সব মাতাল হয়ে গেছে কেমন জানি। আজ হুজুরে ইয়ে ভাঙতেছে, হ্যাঁ, বিশাল জোব্বা টোব্বা পরে তার ইয়া দেখে কি। আমরা সবাই অহংকারী, কেউ জ্ঞানের অহংকারী, কেউ ধর্ম পালন করে অহংকারী যে আমি ধার্মিক। হ্যাঁ, আমি ধর্মের অহংকার করি, যে আমি যেন গডের একমাত্র অলি। হ্যাঁ, আমাকে ছাড়া আর কেউ কেউ বেঁচতে যাবে না। হ্যাঁ, ধর্ম নিয়ে অহংকার, জ্ঞান নিয়ে অহংকার, সৌন্দর্য নিয়ে অহংকার, রাজনীতি অর্থনীতি টাকা পয়সা নিয়ে অহংকার। আরে ভাই, এত কিছু কিসের কি? মানে অদ্ভুত লাগতেছে আমার আমাদের দেশীয় অবস্থানটাকে। কে কিভাবে কি করতেছে না করছে তার কোনো ঠিক নাই, এবং যে ক্ষমতা যাচ্ছে মধ্যে দেশটা তার 14 গোষ্ঠীর, আর বাকিদেরকে সে মুছেও না, দেখেও না। হ্যাঁ। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে আমরা তো বললাম তো, আমরা পড়াশোনা করে বোকায় থাকতে চাই, আর যাদের পড়াশোনার দরকার নেই তারা রাজনীতি করুক, রাজনীতি করে দেশটা চালাক। আমাদের দেশের তো শিক্ষাই এটা, যে পড়াশোনা করার দরকার নেই, দুইজনকে খুন করতে পারলে, কিছু টাকা পয়সা দিয়ে নেতাদের দেখাতে পারলে, নেতাদের পা চাটতে পারলে তুমি ক্ষমতা পাবা। এছাড়া আর অন্য কিছু দরকার নেই, দেশ এমনি এমনি চলবে, বলো। নির্বোধ জাতি। হ্যাঁ। আর আমার মনে হয় স্যার, আপনার হচ্ছে মানুষের বিবেককে জাগ্রত হবে না, জাগ্রত করাইতে হবে আপনার হচ্ছে প্রশাসনের দ্বারা স্যার। আর আমাদের যে এটা শিক্ষা আমাদের ব্যবস্থা, এ দিয়ে জাগ্রত কি, এতে আরো দুর্নীতিবাজ তৈরি হবে এখানে, ওসবের কোনো মানেই নেই। আপনার এই যে আইনের আইনটা কঠোর করা দরকার, এবং এর সঠিক প্রয়োগটা দরকার স্যার, তাহলে সবকিছু ঠিক। আচ্ছা, প্রয়োগ তো দরকার, কিন্তু হচ্ছেটা কোথায়? আর প্রয়োগটা যাদের কে কি করবে, তাই না? ক্ষমতায়, প্রয়োগটা করবে হ্যাঁ কে? একদম সৎ মানুষ দরকার তো সেই জায়গায়, যে সে প্রয়োগটা করবে। সেটাই, এবং যারা প্রয়োগ বসে আছে এরাই তো সমস্যা। আমি একটা জিনিস বলি, মনে করো, এই যে আমাদের কলেজের বিষয়ে বলি আমি তোমাকে। হ্যাঁ, যে আমাদের প্রিন্সিপাল স্যার চাচ্ছে কলেজটাকে সুন্দর করে উপস্থাপন করতে, সুন্দর করে পরিচালনা করতে, ঠিক আছে, তিনি একা চাচ্ছেন বিষয়টা, আর আমরা সবাই একক ব্যক্তি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো আমি এটা ফিল করি তার জন্য তিনি কি করেছেন, টিচারদের জন্য একটা বাইক রাখার জন্য, গাড়ি রাখার জন্য একটা জায়গা ফিক্স করেছেন, আর স্টুডেন্টদের জন্য আলাদা একটা বাইক বা চাকা রাখা ঠিক করেছেন। হ্যাঁ, এখন সেই ডাস্টবিন রাস্তায় রাস্তায় আছে, কিন্তু বাঙালিরা ময়লা ফেলে কোথায়, ডাস্টবিনের ভিতরে না ডাস্টবিনের পাশে, বলো? ডাস্টবিনের পাশে স্যার। ডাস্টবিনের পাশে। তা মনে করো আমি দেখলাম যে আমাদের টিচারদের মতো এমন এমন আছে,
যে তারা ওই একটু দূরে হওয়ার কারণে ওখানে বাইক রাখতে যেতে ইচ্ছুক না, তারা ওই সামনে নিয়ে এসেই রেখে দিচ্ছে। একদিন প্রিন্সিপাল স্যার দেখলো যে দেখেন ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কিন্তু, হ্যাঁ, যে দেখেন ওখানে রাখলে কি হয়, সবাই ওইটুকু যাবে না বিধায় সাইকেলটা এখানেই রাখতেছে। তার মানে আমি চাচ্ছি যে একটা সুন্দরভাবে উপস্থাপন হোক, কিন্তু কেউ মানতেছে না। সবাই কেন, নিয়মটা মানলে কি, যখন একজন বলেছে এটা নিয়ম, তখন আমি এটা মানতে বাধ্য, বা আমি বাধ্যতা না, আমি এটা মানব। এই ইচ্ছা থাকাটাই তো আমাকে একটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে আর একজনকে হেল্প করলো, যে সে চাচ্ছে এটা ভালো হোক, আমিও চাচ্ছি ভালো হোক, তাহলে তিনি একটা জিনিস আমার জন্য সৃষ্টি করেছেন, আমি ওইটাকে ব্যবহার করব, এটা আমার কষ্ট হোক অথবা না হোক। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো, এই যে দেখো অনেক সময় আমাকে এরকমটা বলে, আমি যখন কলেজে বাইক নিয়ে যাই, দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে কলেজ যতটুকু, ওই কলেজে বাইক রেখে আমার ওই ডিপার্টমেন্টে যেতে ততটুকুই লাগে হেঁটে। তা আমাকে একদিন এক স্যার বলতেছে, স্যারকে বলে তো তুমি বাইকটা এই জায়গায় আনতে পারো। আমি বলছি না, আমি তো ওটা বলবো না, এটা আমার কষ্ট হোক, কিন্তু স্যার একটা নিয়ম সৃষ্টি করেছে, আমি সেই নিয়মটা মানবো। ঠিক আছে, আমাকে এটা মানতে হবে, এবং এই মানাটা মানে তাকে রেসপেক্ট দেখানো এবং তার কাজটাকে বাস্তবায়ন করতে হেল্প করা। এতে আমার কষ্ট হতে পারে একটু, যে অতদূর আমাকে আবার হেঁটে যেতে হচ্ছে, কিন্তু আমি এটা মানতে রাজি আছি, এতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই যে এইটুকু কাজ আমি আমার ছোট জায়গাতেই করছি না, তাহলে আমি বড় জায়গাতে আমি সুযোগ পাইলে আমি কিভাবে ছাড়বো? বুঝো না? আমরা সবাই ভালো কিছু করতে চাই, কিন্তু আমরা আসলে কাউকে ভালো কিছু করতে হেল্প করি না। আর আমাদের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো ধ্বংসাত্মক রাজনীতি। বুঝতে পারছো? আমরা মানে বিরোধিতার জন্যই বিরোধিতা করি, ধ্বংসাত্মক গঠনমূলক না। রাজনীতি স্যার, প্রতিহিংসার রাজনীতি স্যার, হ্যাঁ, ওই যে একজন বললাম গেল যে আরেকজনকে আমরা মেরে ফেলতে হবে। আমরা অন্যকে কি করছি, আমরা বিরোধিতা করছি বিরোধিতা করার জন্য, আমার কোনো ভালো কিছু উদ্দেশ্য না ওকে জি বিরোধিতা স্যার। করা। যে সে খারাপ কিছু করছে আমি বিরোধিতা করছি তা না, সে ভালো করলেও বিরোধিতা করতেছি, সে খারাপ করলেও বিরোধিতা, আমার উদ্দেশ্য হলো তার বিরোধিতা করা। এখানে গঠনমূলক কোনো বিরোধিতা বাংলাদেশের মানুষ করে না। হ্যাঁ, গালাগালি করে, মানে কেউ মনে যেন করো একটু ছাড় দিতে চায় গ্রামের না। মানুষ যেমন ঝগড়া করে না, ওরকম ঝগড়া করে তারা সংসদে গিয়ে, হ্যাঁ ঝগড়া করে, অথচ এখানে গঠনমূলক কোনো চিন্তা ভাবনাই নেই। এই আর কি চিন্তা ভাবনা। আর বাংলাদেশের যা ক্ষতি হয়েছে সেটা আমি আগেও বলতাম, যে বাংলাদেশ একদিন চকচক করতো, বাংলাদেশের যা সম্পদ, বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশ চকচক করার কথা, হ্যাঁ? কিন্তু ওই আমরা যা তাই, ও ডাস্টবিন এনে দিলে পরে ডাস্টবিনের উপরে ময়লা ফেলে ডাস্টবিনও ভাঙবে, মানে ডাস্টবিনটা তো যত্ন করবে তা না, ডাস্টবিনের পাশে ময়লা ফেললো, না হয় ডাস্টবিনটা চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। এই হচ্ছে আমরা বাঙালি। এখনও মানুষ হতে পারে, এই 2024 সাল, এটা যেটা ডিজিটাল যুগে চলতেছে, মানুষ এখানেও মানুষ মেরে খুন করতে হচ্ছে, একজন অপরাধীকে গলায় জুতার মালা ফেলে রাস্তায় রাস্তায় ইয়া করা হচ্ছে। এটা আবার কোন জাতির মধ্যে পড়লাম আমরা? প্রচুর এরকম ঘটনা আছে। হেড টিচার বকেছে মেয়েকে, সে সিগারেট খাচ্ছিল ক্লাসরুমে, এখন মেয়ে গিয়ে সুইসাইড করেছে, টিচার গেছে জানা যায়, টিচারকে ধরে মারতেছে। এ আবার কোন জাতির মানুষ ভাই? আচ্ছা, তো যাই হোক, আমরা একটু অন্যদিকে গেছি। মানে এই বিষয়গুলো দেখলে আমার খুবই মাথা খারাপ হয়, যদিও আমাদের সে ক্ষমতা নেই কিছু করার, ও ক্ষমতা আমার দরকারও নেই। হ্যাঁ, আমি বলেছি কিন্তু যে খারাপ লাগে স্যার, প্রচন্ড খারাপও লাগে, এবং স্যার মনে হয় যে মানে ভাষা হারাই যায় এমন একটা অবস্থা। না, একজন আজকে মানুষ আমরা স্যার ক্লাস করতেই মন চাইলো না স্যার, যে ধুর আর কি পড়াশোনা করবো, এগুলা ভালোই লাগতেছে না না। না, বললামই তো, সেটা তো আমিও মাঝে মাঝে বলি। দেখো এই যে যে ছেলেটাকে হত্যা করলো, তাকে নাকি খাবার খাইছে, আবার মারছে, আবার খাবার খাইছে, এ আবার কি? এটা তো ইয়ারা করে, যারা হচ্ছে ওই যে ক্যানিবাল ছিল তারা এই কাজটা করতে পারে, যারা বর্বর ছিল তারা এই কাজটা করতে পারে। একজন শিক্ষিত, একজন উচ্চ মানে কি মানের একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট এই কাজগুলো কিভাবে করতে পারে? দেখলাম স্যার, একটা ইন্টারভিউ দেখলাম, ওই ছেলের বলতেছে যে আবেগে নাকি মারছে। আবেগে মানুষকে এভাবে মারে? মানে আবেগে, বলে আবেগে নাকি মারছে, এটা কোনো কথা হইতে পারে? আচ্ছা, তো ঠিক আছে, তো বাদ দিই আমরা। এই ঘটনাগুলো ঘটতেই আছে পরপর, মানে মানুষের মেন্টালি তো আর ঠিক থাকতে পারতেছি না, মানে এরকম আর কি ঘটনা। আর ফেসবুকে হয়েছে সব ভিউ পাওয়ার জন্য, মানে এক ভিডিও সবাই দিচ্ছে, এখন ফেসবুকে ঢুকলে ওই একই জিনিস, হ্যাঁ, ওই মারের ভিডিও দেওয়া, ওইগুলোর ভিডিও দেওয়া, মেন্টালি একটা সমস্যা তৈরি করা। প্রচুর সমস্যা আমাদের ভিতর, প্রচুর সমস্যা, যেটা আমরা কখনোই এখান থেকে উতরাতে পারবো না। এ জাতির পক্ষে উন্নয়ন করা খুব কঠিন। ওকে, তারপর হচ্ছে দ্য অ্যাট্রাকশন অ্যান্ড চার্ম অফ পোয়েট্রি, যেটা হচ্ছে ইরেসিস্টিবল, মানে পোয়েট্রির যে চার্ম বা অ্যাট্রাকশন, এটা হচ্ছে অদম্য। যদি আমরা পোয়েট্রি পড়ার অভ্যাস করি, বা যদি পোয়েট্রির অ্যাট্রাকটিভনেসটা আমরা জানি, তাহলে এই যে তার যে আকর্ষণ, এটা আমরা সহজেই দমাতে পারবো না। এরকম একটা, মানে পোয়েট্রিকে তিনি কীভাবে দেখিয়েছেন অন্যান্য সকল ব্রাঞ্চের থেকে। তা হচ্ছে দ্য পোয়েট ইজ দ্য মোনার্ক অফ অল ব্রাঞ্চেস অফ লার্নিং। দেখেন তিনি তাদেরকে কি বলছেন, পোয়েটসরা হচ্ছে মোনার্ক, সম্রাট, তাই তো? মোনার্ক মানে কি? রাজা, সম্রাট, নাকি বাকি যে সকল
আছে সেগুলোর বলছে হি নট অনলি শোজ দ্য ওয়ে বাট লেন্ড সাচ চার্ম টু দ্য ওয়ে অ্যাজ উইল অ্যাট্রাক্ট এনি ম্যান টু ফলো। তিনি শুধু ওয়েটাকেই দেখান না, বরং এই ওয়েটাকে এমন চার্মিং করে তোলেন যে সকলে এটা ফলো করতে অটোমেটিক অ্যাট্রাক্টেড হয়ে যায়। দ্য পয়েট ডাজ নট বিগিন উইথ অ্যাবস্ট্রাক্ট or ডিফিকাল্ট ডেফিনেশনস। পোয়েটরা কখনো কোনো মোরালিটির ডিফিকাল্ট ডেফিনেশন দিয়ে শুরু করেন না, তারা কাহিনী দিয়ে বর্ণনা করেন, অটোমেটিক রিডার বুঝে যায় যে আসলে কী বলা হয়েছে। তাকে মোরালিটির সংজ্ঞা দেওয়ার লাগেনি, তাকে দেশপ্রেমের সংজ্ঞা দেওয়ার লাগেনি, তাকে অ্যাম্বিশনের সংজ্ঞা দেওয়ার লাগেনি। এই যে আমরা যে ডক্টর ফস্টাস পড়লাম, এখানে কি কবি অ্যাম্বিশনের সংজ্ঞা দিয়েছেন যে অ্যাম্বিশন মানে এই সেই, এই করলে সেই হয়, ওই করলে সেই হয়, এগুলো বলেছে? নাকি অটোমেটিক গল্পের মাধ্যমে উপস্থাপন করেছে, আমরা বুঝে গেছি বিষয়টা কি, তাই না? দেখো আমরা যখন পড়েছিলাম অপরাধ কাকে বলে, আমরা যখন ওই যে তোমার সোশ্যোলজি বা এগুলো পড়েছি, অপরাধের সংজ্ঞা কি, অপরাধ কত প্রকার, কি কি, এত কিছু বুঝেছি। মূল কথা হলো অপরাধ কি, সেটাই হলো বড় কথা। অপরাধ কিভাবে সংগঠিত হয় এবং অপরাধ সংগঠন করতে করতে একজন মানুষ কিসের মধ্যে পড়ে। স্যার আমি হতাশ হয়ে যাচ্ছি, কিছু পরামর্শ দিবেন প্লিজ। পরামর্শ দিতে দিতে আমি নিজেই বুঝতে পারি না যে আসলে পরামর্শ দেওয়া উচিত কিনা, বুঝতে পারছো? ছেলে মেয়ে প্রচুর মেসেজের সামনে পরীক্ষা ফার্স্ট ইয়ারের, সারা বছর পরে নিয়ে বই কিনে নিয়ে এখন শর্টকাট ভাবে কীভাবে ভালো করা যায় সেই নিয়ে হতাশ, পরামর্শ দিতে হবে। এটা কি সম্ভব বলো? 1 মাসের মধ্যে ভালো রেজাল্ট করবে বলতে, স্যার আবার ভালো রেজাল্ট করতে হবে। বলো যে তুমি পাস করতে পারবে কিনা সেটা ভাবো। বলতে স্যার ভালো রেজাল্ট করার জন্য কি করতে পারি? আমি বললাম যে স্যার আমাদের বহুত সমস্যা আছে স্যার, আমরা আমরা কি যাতে আমার স্যার এই যে এত এখন এমন ওয়াদা করবে স্যার যে আমি খালি পরীক্ষাটা শেষ হলেই এত ভালো করে পড়বো সেকেন্ড ইয়ার থেকে, সেই পরীক্ষাটা খালি শেষ হোক স্যার, তারপরে ওই যে লাউ সেই করবে স্যার, একদম পড়বে না, একদম পড়বে না, আবার ওই একদম পরীক্ষার আগে গিয়ে আবার ওই যে হতাশ হবে, আবার পরামর্শ এ দেখো একটা ছেলে এখনো ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করেনি, বুঝতে পারছো, অনার্সের, অলরেডি সে হতাশ যে স্যার আমি তো চাকরি পাবো কিনা সেই নিয়ে হতাশ। এই জন্য এমন কোনো পরামর্শ দিবেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছু করতে পারবো কিনা, সে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছু করতে পারবে কিনা সেই বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছে। সে শুধু ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করেছে, সে হতাশ হয়ে গেছে, অলরেডি হতাশ, বুঝতে পারছো? মানে তোমাদের হতাশার গল্প আমি নিজেই হতাশ যে আমি কি বলতে পারি, আমি কি করতে পারি, এত হতাশ আগেই শুরু, এ তো জীবন শুরুই করলো না, সে আগেই জীবন নিয়ে হতাশ। প্রচুর স্যার ইংলিশ নিয়ে পড়তেছে স্যার, কেবল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইংরেজিটা কমপ্লিট করতে পারবে কিনা স্যার, এটাই তো টেনশন স্যার। ইংরেজি নিয়ে কমপ্লিট করতে পারবো কিনা অনার্স, এটাই তো সবচেয়ে বড় চিন্তার বিষয়, তারপরে না চাকরি। সে অলরেডি হতাশ, তাই বলছে আমি খুব হতাশ স্যার, কিছু পরামর্শ দেন। আমি বলছি আমি নিজেই হতাশ, তোমাকে কি হতাশ পরামর্শ দিব সেটা ভেবে। বুঝতে পারছো কি বলবো? ছেলেমেয়ে বুঝেই না জীবনটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে আগাতে হবে, এত তাড়াতাড়ি। বলছে হি ডাজ নট, যাও ওগুলো বাদ দিয়ে আমি যাও অন্যদিকে চলে যাচ্ছি বারবার। দ্য পয়েট ডাজ নট বিগিন উইথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডিফিকাল্ট ডেফিনেশন। কারণ পয়েটরা কোনো ডেফিনেশন দিয়ে শুরু করে না যে ডেফিনেশনগুলো আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট বা ডিফিকাল্ট। হি ডাজ নট লোড দ্য মেমোরি উইথ ডাউট। তিনি সংজ্ঞা দেন না, হ্যাঁ বলছে অপরাধ এই, একে বলে অপরাধ, অপরাধ এত প্রকার, এর উপরে অপরাধ এত প্রকার, তার উপরে এত প্রকার, এত কিছু তিনি বলেন না। হি অফার্স টু হিজ রিডার্স ওয়ার্ডস হুইচ হ্যাভ বিন পুট টুগেদার ইন প্লিজিং প্রপোর্শন। বরং তিনি তার কথাগুলোকে রিডারদের সামনে তুলে ধরেন আনন্দদায়ক ওয়েতে। অ্যান্ড হুইচ আর অ্যাকম্পানিড উইথ হারমোনি অ্যান্ড মিউজিক, যার ভিতরে ওয়ার্ড টাইপের মিউজিক থাকতে পারে এবং তথ্যের একটা হারমোনি বা সঙ্গবদ্ধতা থাকে। ফার্দার মোর দ্য পয়েট অফার্স টু হিজ রিডার্স আর টেল, একটা গল্প তুলে ধরে, হুইচ হোল্ডস চিলড্রেন ফ্রম প্লে, যে গল্পগুলো শিশুদেরকেও খেলা থেকে ধরে রাখে। মানে তাদের মানে গল্প, ছেলেমেয়েরা কোনটা বেশি পছন্দ করে, আকর্ষণীয় গল্প না খেলা? বলো। গল্প। দাদু যদি একটা ভালো গল্প শুরু করে সব খেলা বাদ। তাই বলছে পয়েটেরা এমন আকর্ষণীয় গল্প বলা শুরু করে, রিডারদের সামনে উপস্থাপন করে যে চিলড্রেনরা খেলাও বন্ধ করে রাখে দিয়ে গল্প। অ্যান্ড ওল্ড ম্যান ফ্রম দ্য চিমনি কর্নার, আর ওল্ড ম্যানেরাও চিমনি কর্নারে থেকেও, মানে তারা চিমনি বাদ দিয়ে ওই মানে আরামদায়ক জায়গা বাদ দিয়ে ওই গল্প পড়ে। His tale is so gripping and that neither children nor old man can leave it till they have gone through it to the end. অতএব যদি একজন ভালো রাইটার হয় বা পয়েট হয়, তিনি গল্পগুলোকে এমন আকর্ষণীয়ভাবে তুলে ধরেন যে শিশু হোক আর ওল্ড ম্যান হোক, তার এটাকে শেষ করা আগ পর্যন্ত এটা ছাড়ে না।
অতএব দ্য এম অফ দ্য পয়েট ইজ টু উইন দ্য মাইন্ড অফ দ্য রিডার ফ্রম উইকেডনেস টু ভার্চু বাই অফারিং টু হিম অল দ্য অ্যাট্রাকশন অ্যাট হিজ কমান্ড, জাস্ট অ্যাজ চিলড্রেন ইজ ইন্ডিউস টু টেক আ বিটার মেডিসিন হুইচ হ্যাজ আ কোটিং অফ সুগার। বাচ্চাদের যেমন করে কি হয়, তিক্ত মেডিসিন খাওয়ানো হয়, তার উপরে কিছু সুগারের কোট করে, যাতে আপাতত মিষ্টি লাগে, তারপরে ভিতরে গিয়ে যাহাই হোক। ঠিক ওইরকমভাবে তিনি গল্পের ছলে তার রিডারদেরকে কিছু মোরালিটি প্রচার করার মাধ্যমে উইকেটনেস থেকে ভার্চুতে নিয়ে আসেন, যেটা তিনি নিজেই বোঝেন না যে না পয়েট আমাকে এখন সংজ্ঞা দিচ্ছে। না, তিনি কোনো সংজ্ঞা দেন না, বরং অলরেডি তিনি বলে ফেলেছেন অপরাধ কি, অলরেডি তিনি বুঝিয়ে ফেলেছেন অপরাধ কি ক্ষতি করে, অলরেডি তিনি বুঝিয়ে ফেলেছেন যে অপরাধ থেকে আমাদের দূরে থাকা উচিত কিনা। গল্প পড়তে পড়তেই আমরা আর গল্পের সংজ্ঞা, অপরাধের সংজ্ঞার ভিতরে যাইনি, যে হোয়াট আর দ্য ওয়েজ টু কিপ আওয়ার সেলফ ফ্রম করাপশন, এটা তিনি বলতে যাননি। তিনি দেখিয়ে দিয়েছেন ইডিপাসের মাধ্যমে, তিনি দেখিয়ে দিয়েছেন ডক্টর ফস্টাসের মাধ্যমে, তিনি দেখিয়ে দিয়েছেন দ্য ডাসেস অফ মালফির মাধ্যমে, যে অপরাধ শেষ পর্যন্ত সকলের ক্ষতি ডেকে আনে। সুতরাং আমাদের অপরাধ থেকে যত সম্ভব দূরে থাকা উচিত। এই যে আমরা যে প্রতিনিয়ত দেখতেছি যে মানুষ মেরে খুন করা হচ্ছে, তাহলে এইতে খুন করা হচ্ছে মেরে আর কি, তাই না? তাহলে এটার কি শাস্তি হচ্ছে না? শাস্তি তো ঠিকই দেওয়া হচ্ছে, তাই না? ফাঁসি দেওয়া হচ্ছে, তারপরও কেন এগুলো করতেছে মানুষ? তার মানে কি আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই যে আমি যে অপরাধটা করতে যাচ্ছি আমার কোনো শাস্তি হবে না, কারণ আমার দল ক্ষমতায় আছে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো, লাবিব বলে ছেলেটা, তাই না? সে তো নাকি বৈষম্য বিরোধী সমন্বয়ক ওখানকার, তাহলে সে অলরেডি ক্ষমতা পেয়ে গেছে, এমন ক্ষমতা পেয়েছে সে মনে করেছে আমার কিচ্ছু হবে না, হ্যাঁ আমি একজনকে মেরে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম ইডিপাসও ছিল, এরকম, তাই না? এরকম হারকিউলিস আছে, অ্যাকিলিস আছে, অনেক গল্প আছে যারা জানে তাদের সর্বোচ্চ ক্ষমতা আছে, কিন্তু তারপরও তাদেরকে শাস্তি পেতে হয়েছে এবং সবাই শাস্তি পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভেবেছিলেন হ্যাঁ আমার দেশটা আমার 14 গোষ্ঠীর, ঠিক আছে, কেউ কোনো সমস্যা নেই, আমি এরকম 1000 জনকে খুন করে আমি আমার দেশকে রক্ষা করতে পারি, কিন্তু তারও একটা শেষ আছে। কিন্তু এ থেকে শিক্ষা কে কোথা থেকে নিল? আদৌ কি কেউ শিক্ষা নিয়েছে এখান থেকে? বলো, মনে হয়েছে শিক্ষা নিয়েছে কেউ? না আমার তো স্যার, মনে হয়নি। কোনো আশেপাশে শিক্ষা নেই। মানুষজনকে দেখে, তাই না, আমাদের সরকারি অফিসার থেকে শুরু করে সবার মধ্যে দেখে আমার মনে হয়নি যে এখান থেকে আমরা আদৌ কোনো শিক্ষা নিতে পেরেছি কিনা। বরং যারা মারা গেল ওরা হুদায় মারা গেল। ঠিক আছে, তো বেশি দিন লাগবে না আগের মতো অবস্থান হতে, খুব শীঘ্রই আবার আগের অবস্থায় চলে আসবো আমরা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। পিপল ফিল ডিলাইটেড টু হেয়ার টেল অফ হারকিউলিস, অ্যাকিলিস, তাই তো, সাইরাস, অ্যানিয়াস, লোকজন শুনে খুব আনন্দ পায়। অ্যান্ড হিয়ারিং সাচ টেলস, আর এই গল্পগুলো পড়ে দে বিগেন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ উইজডম, ভ্যালোর অ্যান্ড জাস্টিস। তাহলে গল্পগুলো পড়েই তারা অলরেডি উইজডমের ডেফিনিশন পেয়েই যায়। আলাদা করে পয়েটদেরকে বা রাইটারদেরকে উইজডম, ভ্যালোর, জাস্টিসের ডেফিনেশন দেওয়া লাগে না, তাই না? আমরা লং ওয়াক টু ফ্রিডম পড়লাম, লং ওয়াক টু ফ্রিডমে আমরা পড়ে ফেলেছি যে ক্ষমা কাকে বলে, নাকি কিসের মাধ্যমে বুঝলাম যে ক্ষমা কাকে বলে? সংজ্ঞা দিয়েছেন কি লং ওয়াক টু ফ্রিডমে যে একে বলা হয় ক্ষমা? না বলো। স্যার, তাহলে ক্ষমার অনন্য উদাহরণ কোনটা? যে তাকে যে হোয়াইট লিডার জেলে দিয়েছিল, যে হোয়াইট লিডার অসংখ্য মানুষকে খুন করেছিল, যে হোয়াইট লিডার অ্যাপার্থাইডের মাধ্যমে ব্ল্যাক পিপলদের অধিকার থেকে তাদের বঞ্চিত করেছিল, সেই হোয়াইট লিডারকে তিনি তার সেকেন্ড কি বানালেন? ভাইস প্রেসিডেন্ট বানালেন। ওই সময় তোর ফাঁসি দেওয়া উচিত ছিল কিনা বলো, ওই FWD ক্লার্কের? বাংলাদেশ হলে স্যার কবে ফাঁসি দিত? হ্যাঁ, বাংলাদেশ হলে পিটিয়ে মারতো, ওরে পিটিয়ে মারতো। জি স্যার, হ্যাঁ স্যার। যেমন করে আমরা গণভবনে, বঙ্গভবনে গেলাম আর সব লুট করে নিয়ে চলে আসলাম। হোয়াট আ পিপল উই আর। শিক্ষিত অশিক্ষিত দাড়ি গোপালা সবাই গেছে ওই জায়গায়। হ্যাঁ বলো, কে যায়নি? দেওয়াল দেওয়াল সব ভাঙ্গে ভুঙ্গে একাকার করে দিছে স্যার। মনে হচ্ছে না ওটা শেখ হাসিনার বাসা? হ্যাঁ, ওটা তো দেশেরই সম্পদ। হ্যাঁ, বাঙালি বলছি, ইফ দিস পিপল হ্যাড বিন কম্পেল টু লিসেন টু দ্য প্রিসেপ্টস অফ ফিলোসফি, বলছি এই লোকগুলোই যদি আবার ফিলোসফি শুনতো না, তারা বুঝতোই না। দে উড হ্যাভ গট দ্য ইমপ্রেশন দ্যাট অল দো দে ওয়ার গ্রোন আপ ম্যান, দে হ্যাড বিন সেন্ট টু স্কুল ওয়ান্স এগেন লাইক চিলড্রেন। তাহলে এই ভ্যালোর, এই জাস্টিস, এগুলো সম্পর্কে যদি ফিলোসফির মাধ্যমে পড়তে হতো, তাহলে ওই মানুষগুলো বুঝতো আমাদের মনে আবার স্কুলে পাঠানো হয়েছে, এখন আমাদেরকে পড়তে হবে হোয়াট ইজ উইজডম, হোয়াট টাইপ অফ উইজডম আর দেয়ার, হ্যাঁ, হাউ টু ওয়ে দ্য উইজডম। তো এরকমভাবে মধ্যে আবার সংজ্ঞা পড়তে হতো, প্রকারভেদ পড়তে হতো, কিন্তু রাইটারেরা সংজ্ঞা দেননি,
প্রকারভেদ দেননি, বরং তিনি ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরেছেন, আর রিডারেরা পড়তে পড়তে বুঝে ফেলেছে কাকে জাস্টিস বলে, কাকে সাহস বলে, ভ্যালোর বলে, কাকে উইজডম বলে। ঠিক আছে? তাহলে এইভাবে রাইটারেরা শিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু এই শিক্ষার মূল্য আমরা কেউ আপাতত নিচ্ছি না। সবাই ভাবতেছি আমরা শুধু কি করি, ইংরেজি সাহিত্যের ছেলেমেয়েরা শুধু পরকীয়া পড়ে নাকি। এবার বলছে এক্সাম্পলস অফ ইনস্ট্রাকটিভনেস অ্যান্ড অ্যাট্রাকটিভনেস অফ পোয়েট্রি। আরও এক্সাম্পল দিচ্ছেন তিনি। হ্যাঁ, এখানে আরও এক্সাম্পল দেওয়া হয়েছে, অত আমার এক্সাম্পলের দরকার নেই। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিও, দাগিয়ে রেখো। যথেষ্ট উদাহরণ দেওয়া আছে যে কীভাবে পোয়েট্রি আমাদের ইনস্ট্রাক্ট করে এবং কিভাবে আমাদের কাছে সেটা অ্যাট্রাকটিভ। সেখানে অনেক রাইটারের মাধ্যমে অনেক দেখানো হয়েছে, এটা আমি আর পড়লাম না। দেখো অনেক এক্সাম্পল দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন মাত্র, এগুলো আসলে কিছু না। এবার আমি চলে আসছি এই জায়গায়, দেখো দ্য ইফেক্ট অফ পয়েটিক্যাল টিচিং অফার্ড বাই আগ্রিপ্পা অ্যান্ড নাথান। এটা আর একটা উদাহরণ, মানে একটা বিষয়কে তিনি অনেকগুলো উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে পয়েটিক্যাল টিচিংগুলো যেগুলো আগ্রিপ্পা বা নাথান দিয়েছেন সেগুলো কতটুকু ইফেক্টিভ, মানে সরাসরি এক্সাম্পল দিচ্ছেন। তাই না? যেমন আমরা আমাদের বাংলা সাহিত্যেও দেখি যে আমাদের বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ট্যাগরের পড়া বা কাজী নজরুল ইসলামের পড়া, জসিমউদ্দিনের হোক, যাই হোক, আমরা যদি পড়ি ওর ভিতরে অসংখ্য টিচিং কিন্তু আমরা পাই। তাই না? যেমন আমরা রবীন্দ্রনাথ ট্যাগরের পেয়েছি, কোনটা বলো তো, একটা পোয়েট্রি পড়েছিলাম, পোয়েট্রির নাম কি ছিল? হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। হোয়ার দ্য মাইন্ড ইজ। ওখানে তিনি তুলে ধরেছেন যে একটা দেশ কেমন হওয়া উচিত, ওখানে তিনি বলেই দিয়েছেন একটা দেশ কেমন হওয়া উচিত। কিন্তু ওই সংজ্ঞাটা কি আমরা নিলাম? যে যেখানে আমাদের ন্যারো মাইন্ডেডনেস থাকবে না, যেখানে আমরা আমাদের স্বার্থবাদী চিন্তাভাবনা দিয়ে কাউকে বিচার করব না, যেখানে শিক্ষা অর্জনের জন্য প্রচুর টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, যেখানে শিক্ষা হবে সবার জন্য ফ্রি, এখানেই তো একটা দেশের সুন্দর পিকচার বলাই আছে। এর জন্য কি আবার পিএইচডি করা লাগবে, ডক্টরেট ডিগ্রি করা লাগবে যে একটা দেশ ভালো করার জন্য কী কী করা লাগে সেটার জন্য? বলো, আমাদের দেশের মানুষরা তো খিচুড়ি রান্না শিখতে গিয়ে ইংল্যান্ডে গিয়ে ট্রেনিং নিতে যায়, সরকারি টাকা খরচ করে, হয় না? খিচুড়ি রান্না কীভাবে করতে হয় এটার জন্য ট্রেনিং নেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে বাইরের দেশে যায় বাঙালি অফিসাররা, বুঝো না? আবার যে অফিসাররা আবার বিদেশে থাকে তারা আবার মোবাইলও চুরি করে, দামি মোবাইল চুরি করতে ওদের হাতে বাঁধে না। একজন বিসিএস ক্যাডার, সে একজন মনে করো একজন ডিপ্লোমেট, সে আবার করে কি, বিদেশে গিয়ে মোবাইলের দোকানে ঘুরতে ঘুরতে মোবাইল চুরি করে ফেলে। এই উদাহরণ কোথায় আছে বলো? এটা বাংলাদেশে আছে। এগুলো বুঝা গেল? তাই এই হচ্ছে যে আমরা টিচিংগুলো কোথা থেকে নেব, আসলে আমরা তো নেওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ আমরা যা পড়তেছি আর যাকে পড়া উচিত ছিল এই দুটার সমন্বয় তো ঘটতেছে না। যে ধর্ম এবং সাহিত্যের মাধ্যমে যে মোরালিটি প্রচারের মাধ্যমে একজনকে আমরা ধর্ম তাত্ত্বিকতাকে বাদ দিয়ে সরাসরি কিন্তু প্রচার করতেছে না, মানে একদম মানে আধ্যাত্মিকতার মাধ্যমে, যেটা আমাদের কাছে অনেক সময় অ্যাবস্ট্রাক্ট। কিন্তু সাহিত্য এটা অ্যাবস্ট্রাক্ট না, এটা আমাদের ভিতরেই এগুলো ঘটতেছে, যেগুলো আমাদের সামনে তুলে ধরে বলতেছে তুমি এই কাজটা করতে পারো, তুমি সাবধান হও, কিন্তু সেটা আমরা করছি না। তাই বলছে পয়েটিক্যাল ইমিটেশন অ্যান্ড ইনভেনশন প্রডিউস ফার রিচিং ইফেক্টস আপন রিডার্স, এবং বলছে যদি কেউ সাহিত্য পড়ে নিয়মিত তাহলে তার উপরে অটোমেটিক একটা গভীর প্রভাব আসবে। টু এক্সাম্পলস অফ দিস মে হেয়ার বি কনসিডার। বলছে এখানে আমি দুটা এক্সাম্পল দিচ্ছি কীভাবে ইফেক্ট ফেলে। ওয়ান ইজ দ্য কেস অফ মেনিয়াস আগ্রিপ্পা হোয়েন দ্য পিপল অফ রোম ওয়ার সো ডিভাইডেড অ্যামং দেমসেলভস। বলছে তিনি কেমনভাবে লিখেছিলেন দেখো, যখন রোমের পিপলেরা নিজেদের ভিতরে ডিভাইডেড ছিল, দ্যাট দেয়ার ওয়াজ আ ডেঞ্জার অফ দ্য আউটব্রেক অফ আ সিভিল ওয়ার অ্যামং দেম, যেখানে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা ছিল। Agrippa in his oration narrated to them the story of how the various organs of the body had once rebelled against the belly. এই গল্পটা কি আমরা শুনেছি কখনো? বলো, যে সবাই পেটের বিরুদ্ধে যুদ্ধ করছে, যে পেট তো শুধু খাই, আমরা আমি কাজ করি, চোখ দেখি, মাথা ঘুমাতে পারে না, সবসময় চিন্তা করে, পা বডিকে নিয়ে যায়, আর বেটা পেট শুধু খাই আর খাই আর খাই। অতএব আজ থেকে আমাদের কাজ বন্ধ। মুখ বলতেছে আমি পেটকে খাওয়াবো না, তাই তো? চোখ বলতেছে আমি দেখবো না, হাত বলতেছে আমি কাজ করবো না খাবার সংগ্রহ করার জন্য, দেখি না কি হয়। তা ওইটা তিনি দেখিয়েছেন, ওই গল্পের মাধ্যমে তিনি দেখিয়েছেন যদি আমরা এইভাবে করি, যে হচ্ছে দেশের নেতা তার বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম করি সব সময়, যে নেতা হচ্ছে তার বিরুদ্ধে সংগ্রাম, যে নেতা হচ্ছে তার বিরুদ্ধেই সংগ্রাম। ভাই তোদের কি আদৌ
ভালো কোনো দেশপ্রেমিক নেতা পাবি তোরা? এটা কি সম্ভব? বাংলাদেশের কোনো ভালো নেতা পাওয়া সম্ভব কি না বলো তো? কারণ 50% লোক সবসময় বিরোধিতা করে, 50% লোক সবসময় বিরোধিতা করে। তাহলে কে হবে সেই নেতা যে সকল মানুষকে লিড করতে পারবে? আছে এরকম কি আদৌ? বলো। অতএব আমরা তো সবসময় না। ডিভাইডেড, উই আর অলরেডি ডিভাইডেড। এখন যেই আসুক তার বিরোধিতা করব। তাই বলছে, অ্যান্ড হাউ দে হ্যাড আলটিমেটলি রিয়েলাইজ দেয়ার ব্লান্ডার হুইচ কুড হ্যাভ প্রুভড ফ্যাটাল টু অল। অতএব তারা শেষে বুঝতে পারলো যদি খাবার না সংগ্রহ দেওয়া হয় তাহলে হাত তো অবসর হয়ে অবসন্ন হয়ে পড়বে, খাবার না পাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়বে। সুতরাং হাউ দেয়ার ফোর দে হ্যাড সিজ টু রিভেল্ট, কীভাবে তারা তাদের বিদ্রোহ বন্ধ করলো তারা বুঝতে পেরেছিল। তাহলে এটা একটা স্টোরির মাধ্যমে কিন্তু বলা হয়েছে, আর স্টোরিটার মাধ্যমেই বোঝা গেছে যে আসলে কেন্দ্রীয়ভাবে যে কাজ করে না বলে মনে হয়, সে যে সকলের জন্য কাজ করতেছে সেটা মানুষ পরে বুঝেছে। অতএব দ্য পিপল অফ রোম ওয়ার সো ইনফ্লুয়েন্সড বাই দি স্টোরি দ্যাট দে এস্টাবলিশ পিচ অ্যামং দেমসেলভস। দ্য আউটার এক্সাম্পল, তাহলে আদার এক্সাম্পল, নাথান দ্য প্রফিট হু ব্রট অ্যাবাউট আ ওয়েলকাম ট্রান্সফরমেশন ইন ডেভিড বাই রিলেটিং টু হিম দ্য ইনসিডেন্ট অফ হাউ আ রিচ ম্যান হ্যাড আনজাস্টলি ডিপ্রাইভড আ পোর ম্যান অফ হিজ ল্যাম্ব। মানে যখন কিং ডেভিড একজন গরিব সোলজারের ওয়াইফকে দেখে পছন্দ হলো, বুঝতে পারছো, তখন ডেভিড করলো কি, সেই সোলজারকে একটা দল পরিচালনার দায়িত্ব দিল এবং আরেকজন তারই একজন সোলজারকে বলল তাকে এমন জায়গায় পাঠাবা যাতে সে মারা পড়ে, এবং মারা পড়লে পারে সে তার ওয়াইফকে কি করতে পারবে, ভোগ করতে পারবে। কিং ডেভিড, বুঝতে পারছো? তো এরকম এই ঘটনাটা নাথান নামে একজন প্রফেট জেনে তাকে একটা এক্সাম্পলের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে একজন রিচ ম্যানকে কীভাবে হাউ আ রিচ ম্যান কীভাবে একজন গরিব মানুষের ল্যাম্পটাকে কেড়ে নিয়েছিল এবং তাকে আনজাস্টলি ডিপ্রাইভ করেছিল। এই ল্যাম্প কিন্তু সিম্বলাইজ করছে ওই গরিব লোকের ওয়াইফকে, বুঝতে পারছো? এই গল্পটা শুনে অন হিয়ারিং দিস ইনসিডেন্ট ডেভিড ওয়াজ সো টাস্ট দ্যাট হি ওয়াজ রিমাইন্ডেড অফ হিজ ওন সিনফুলনেস অ্যান্ড ফেল রিপেন্টেন্ট অফ ইট। তিনি তার অপরাধটা নিজেই বুঝতে পারলেন যে হ্যাঁ, তাই তো আমিও তাই করেছি, এখানে হয়তো ল্যাম্প না কিন্তু একজন গরিব অসহায় সোলজারের ওয়াইফকে আমি ব্যবহার করেছি। এটা তিনি বুঝতে পেরে তিনি প্রচুর অনুতপ্ত হন। Thus, poetical inventions like these two stories can bring about great moral improvement in human beings. তাহলে বলে সাহিত্য পড়ে লাভ নাই নাকি? ধর্মের গল্প কাহিনীগুলো তো সাহিত্যের মধ্যেই পড়ে। তাহলে তো আমরা যদি সাহিত্যকে যদি অকেজো মনে করি তাহলে ধর্মকেও তো আমরা অকেজো মনে করব। তা ব্যাপার ঠিক এরকম, ধর্মের প্র্যাকটিক্যাল উপস্থাপনাটাই হচ্ছে সাহিত্য, যে উপস্থাপন করছে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে। কারণ ধর্মের কোরআন বাইবেলে যা আছে তা হচ্ছে নবীদের নিয়ে লেখা, সেটা সরাসরি সৃষ্টিকর্তা নবী এদের নিয়ে। কিন্তু সাহিত্য হচ্ছে কি, মানুষের মধ্যেকার কাহিনী দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে। কি বোঝা গেল কিছু? এরপর কি দেখো, দ্য ভেরিয়াস ফর্মস হুইচ পোয়েট্রি টেক্স। এবার বিভিন্ন ফর্মের কথা বলা হয়েছে। এখন পোয়েট্রি বলতে কি এখানে, আচ্ছা আমরা যেহেতু পোয়েট্রি বলতেছি, আসলে পোয়েট্রি বলতে কি এখানে রাইটার শুধু পয়েমকে বুঝিয়েছে নাকি ওভারঅল সকল রাইটিংকে বোঝানো হচ্ছে? কোনটা বুঝতেছে বলো তো? স্যার ওভারঅল সকল মানে মোটামুটি সাহিত্যকে বুঝতে পারি, আমরা লিটারেচার বুঝতে পারি। পোয়েট্রি মানে আমরা বুঝতে পারি যে লিটারেচারকে বোঝানো হচ্ছে, তাই না? এবং পয়েট বলতে ওই ধরনের সকল রাইটিংকেই বোঝানো হচ্ছে, যে যারা কি করে ওই যে সিরিয়াসভাবে টিচ এবং ডিলাইট দিতে পারে। তাই বলছে দ্য পোয়েট উইথ হিজ ডিলাইটফুল টিচিং হ্যাজ দ্য পাওয়ার টু ইনস্টিল ভার্চু অ্যামং হিউম্যান বিংস। দেখো একই কথা কিন্তু বারবার, আমি বললাম না একই কথা বারবার আসবে। And poetry of all the branches of learning is the most effective in this respect. Some people might find fault with poetry on the basis of the shortcomings which they may discover in the various forms which poetry takes. হ্যাঁ, অনেকে হয়তো ভুল ধরতেই পারে, কিছু সব পোয়েট্রি যে একদম পারফেক্ট হবে, সব ফর্ম যে একদম পারফেক্ট হবে তাও না। আবার সব পোয়েট যে অরিজিনালি ভার্সে লিখে বলে সবাই যে পোয়েট তা কিন্তু না। তিনি বলেননি যে সবাই পোয়েট, পোয়েট্রি লিখলেই পোয়েট হবে এমন না, আর সব লেখাকে তিনি পোয়েট্রি বলেনও নি, তাই না? অতএব লেখালেখি মানেই সাহিত্যের মধ্যে পড়বে তা কিন্তু না। অনেক সস্তা মানের সাহিত্যকর্ম আছে যেগুলো দেখে আমরা ওভারঅল পুরো সাহিত্যকে বিবেচনা করতে পারি না। তাই বলছে, আ ম্যানস পার্সোনালিটি মে অন দ্য হোল বি ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ বাট দেয়ার মে বি সাম ডিফেক্ট ইন পার্টিকুলার লিম অফ হিজ বডি। ঠিক একইভাবে মনে করে একজন ব্যক্তি চোখে অন্ধ, আমরা অনেক সময় কী করি, একজন অন্ধ ব্যক্তিকে আমরা পাগলের মতো করে ভাবি। একজন হয়তো হাতের সমস্যা, তাকে আমরা পাগলের মতো করে ভাবি। যে হয়তো দেখা যাচ্ছে পায়ের সমস্যা, তাকে আমরা পাগলের মতো করে ভাবি। আমরা তাকে পূর্ণাঙ্গ মানুষ বলে মনে করি না। কিন্তু এটা তো তার
লিম্বের ডিফেক্ট, এটা তো তার মেন্টাল ডিফেক্ট না। তাহলে ঠিক ওই রকমভাবে যে সাহিত্যের দুই একটা কবিতা, দুই একটা গল্প, দুই একটা রাইটিং এমন কিছু ভালগারিটি তুলে ধরছে হয়তো, তার জন্য তো আমরা পুরো সাহিত্যকে দোষারোপ করতে পারি না। ইন দ্য সেম ওয়ে ইট ইজ পসিবল ফর সাম পিপল টু ফাইন্ড পোয়েট্রি টু বি হাইলি কমেন্ডেবল অন দ্য হোল। আবার অনেকে এটাকে খুবই প্রশংসনীয় বলে মনে করে, অ্যান্ড ইয়েট টু পয়েন্ট আউট ডিফেক্টস ইন দ্য পার্টিকুলার ফর্মস হুইচ ইজ টেক্স। আবার যারা সাহিত্যের প্রশংসা করছে, পোয়েট্রির প্রশংসা করছে, তারা আবার এর ভিতরে কিছু কিছু জায়গায় ডিফেক্ট খুঁজে পেতেই পারে। একটু মিউট রাখি আমরা, হ্যাঁ। Poets have written tragic poetry. Poets have written comic poetry, তাই না? পোয়েটরা ট্র্যাজিক পোয়েট্রিও লিখছে, কমিক পোয়েট্রিও লিখছে। সাম পোয়েটস হ্যাভ কম্বাইন্ড দ্য ট্র্যাজিক অ্যান্ড কমিক ইন সার্টেন ওয়ার্কস। আবার কেউ কেউ ট্র্যাজিক কমিক সব একসাথে অ্যাড করেছে। আচ্ছা একটু মিউট রাখি, হ্যাঁ আনিকা একটু মিউট রাখো, দিক থেকে সাউন্ড আসছে। আচ্ছা তাই বলছে দাস গিভিং রাইজ টু দ্য ট্র্যাজিকমিক্যাল ফর্ম। তাহলে কমিক্যাল হতে পারে, ট্র্যাজিক হতে পারে, ট্র্যাজিকমিক্যাল হতে পারে, হ্যাঁ স্যাটিরিক্যাল হতে পারে। তো বিভিন্ন ফর্ম রয়েছে। কেউ কেউ আবার করছে কি সাম লাইক, দেখো সানা জারো অ্যান্ড বোথিয়াস হ্যাভ মিঙ্গেল প্রোজ অ্যান্ড ভার্স ইন দ্য সেম ওয়ার্ক, যেখানে প্রোজ এবং ভার্স একরকম করে অ্যাড করেছে। সাম হ্যাভ মিঙ্গেল হিরোইক্যাল মেটার্স উইথ পাস্টোরাল মেটার্স, বাট ইফ ইচ অফ ফর্ম অফ পোয়েট্রি ক্যান বি শোন টু বি গুড ইন ইটসেলফ, তাহলে সে যে ফর্মেই লিখুক না কেন, সে ট্র্যাজিক লিখুক, সে কমিক লিখুক, সে ট্র্যাজিকমিক লিখুক, সে পাস্টোরাল লিখুক, সে হিরোইক লিখুক, যদি প্রত্যেকটা পোয়েট্রি গুড হয়, তাহলে দেন দ্য কম্বিনেশন অফ টু ফর্মস সাচ অ্যাজ দ্য ট্র্যাজিক অ্যান্ড কমিক ক্যান বি রিগার্ডেড অ্যাজ দ্য অবজেকশনেবল, ক্যান নট বি রিগার্ডেড। তাহলে সেটা ট্র্যাজিক কমেডিক হোক আর যাই হোক, সেটা তো মোটেও অবজেকশনেবল হতে পারে না, কারণ রাইটিংটা এমনি গুড। It is therefore worthwhile to examine each kind of poetry separately to see whether it suffers from any defect. অতএব আমাকে আগে পোয়েট্রির ডিফেক্টটা খুঁজে বার করতে হবে, এবং যেটা ডিফেক্ট শুধু তার দুর্নাম করতে হবে, ওভারঅল সকলের দুর্নাম তো করা যায় না। একজন টিচার অপরাধ করছে বলে কি সব টিচার সমাজ খারাপ নাকি? একজন হুজুর অপরাধ করছে বলে কি পুরো হুজুর সমাজ খারাপ নাকি? বলো, সব হুজুর সমাজ খারাপ? সব পুলিশ খারাপ? হ্যাঁ, সব আর্মি খারাপ? আমরা তো এভাবে জেনারেলাইজ করি, একটা জিনিসে ভুল দেখলে বাকি সব জিনিসকে একরকম করে বলে বসি। এর আগে একটা ঘটনা ঘটলো না, কোন ইংরেজির শিক্ষক কোন ছাত্রীর সাথে প্রেম টেম করে, হ্যাঁ প্রচার হওয়ার পর সব ইংরেজি টিচাররা খারাপ হয়ে গেল? শুনছিলে এরকম কাহিনী? জি স্যার, ভাইরাল ঢাকাতেই হয়েছিল। তো। হ্যাঁ, তো এরকম সাহিত্যের টিচার খুব রোমান্টিক, হ্যাঁ ছাত্রীর সাথে প্রেম টেম করে কি কাহিনী ঘটালো, এই জন্য সব টিচার এখন বরাবর খারাপ হয়ে গেল। তো এরকম জেনারেলাইজ করলে হয়? ওকে, তা যাই হোক, তাহলে এইবার তিনি কি করছেন, ওইটা দেখালো যে পোয়েট্রি খারাপ কিছু থাকবেই, কিন্তু ওই কিছু ডিফেক্টের জন্য আমি ওভারঅল পুরো একজন হিউম্যান বিংকে তো খারাপ বলতে পারি না। একজনের চোখে অন্ধ বলে, হ্যাঁ চোখ খারাপ বলে তাকে আমি পুরো মানুষটাকেই খারাপ বলতে পারি না। হ্যাঁ, তাই বলছে যে সে ট্র্যাজিক হোক, কমিক হোক, স্যাটিরিক হোক, সবারই ভালো দিক আছে, মন্দ দিক আছে। এখন তুমি খারাপ দিকটা খুঁজে সেটাকে সংশোধন করে ফেলো, তাহলে তো হয়ে যায়। তুমি কেন সবাইকে? তাই বলছে এবারে যে ডিফেন্স অফ এলিজিয়াক, অ্যাম্বিক, এগুলোকে তিনি ডিফেন্স করছেন। হ্যাঁ, দ্য মেরিটস অফ পাস্টোরাল পোয়েট্রি বলছে, ফার্স্ট অ্যাজ টু পাস্টোরাল পোয়েট্রি সাম পিপল মে ক্রিটিসাইজ দিস ফর্ম অফ পোয়েট্রি বিকজ ইটস সাবজেক্টস আর হাম্বল, যেটা আমাদের ওয়ার্ডসওয়ার্থ বেশি করে সমর্থন করেছেন না, যে পাস্টোরাল হতে হবে, গ্রাম্য বিষয় নিয়ে লিখতে হবে, মানুষের হাম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে। এর জন্য অনেকে আবার ক্রিটিসাইজ করছে যে এগুলোর কোনো পোয়েট্রির অংশ হতে পারে। দিস কাইন্ড অফ পোয়েট্রি ইজ অ্যাবসলিউটলি আনঅস্টেনশাস বাট ইট সার্ভ অ্যাজ আ নোবেল পারপাস। এটা দেখতে শুনতে হয়তো খুব জাঁকজমকপূর্ণ না, হ্যাঁ খুব আকর্ষণীয় না, সিম্পল, হাম্বল, কিন্তু এর ভিতরে তো নোবেল পারপাস আছে, যেটা আমরা টু ড্যাফোডিল বা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েই বুঝেছি। সেখানে কিছু তত্ত্ব আছে। ইট ক্যান ফর ইনস্ট্যান্স ডিপিক্ট দ্য মিজারি অফ পিপল লাইক Malibius under cruel ruler, or it can depict the blessedness who is the lowest people represented by দেখো Tetrarchus can derive from goodness of those who occupy high positions। মানে এর কিছু উদাহরণ দেখানো হয়েছে, হ্যাঁ যেগুলো দেখানো হচ্ছে যে এই সাহিত্যের ভিতরে যদি তুমি পাস্টোরাল পিপল দিয়ে লেখো, তাহলে তুমি এই মিজারি পাবে, এই সকল মিজারি মানে যারা হচ্ছে সাধারণ লোকজন, যে একজন শাসকের, হ্যাঁ যে যারা ক্রুয়েল রুলার্স বা শাসক, তাদের অধীনে কিভাবে কমন পিপল সাফার করতে পারে। আবার এমনও দেখানো হতে পারে যে ভালো একজন নেতা আছে, ভালো নেতা ভালো পজিশনে বসে কীভাবে জনগণকে ভালো মতো পরিচালনা করছে, সব উদাহরণই আছে, তাই না? এক রাজার উদাহরণ ভালোও আছে, মন্দও আছে, তাই না? আমরা যেগুলো পাচ্ছি
কিন্তু আসলে এক রাজার ক্রুয়েলটি দিয়ে তো আমরা সকলকে বিবেচনা করতে পারি না। এগেইন পাস্টোরাল পোয়েট্রি ক্যান ডিপিক্ট দ্য ইভিল অফ ইনজাস্টিস অ্যান্ড দ্য ভার্চু অফ পেশেন্স থ্রু অ্যালিগোরিক্যাল স্টোরিজ। দেখো, স্টোরিজ অ্যাবাউট ওলভস অ্যান্ড শিপস, যেমন আমরা অনেক ঈশপের গল্প পড়েছি, তাই না? এরকম অ্যালিগোরিক্যাল গল্পের মাধ্যমে দিয়েও তো আমরা অনেক ইভিল অফ ইনজাস্টিস এবং ভার্চু অফ পেশেন্স, মানে ধৈর্য গুণ অথবা অন্যায় অবিচারের যে চিত্রগুলো সেগুলো তুলে ধরতে পারি। সামটাইমস পাস্টোরাল পোয়েট্রি মে ডিপিক্ট দ্য ট্রিপলিং রেজাল্ট অফ ডিসপিউটস ওভার ট্রিপলিং ম্যাটার্স, অথবা ছোট তুচ্ছ বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে মানুষ মাঝে মাঝে যুদ্ধ করে। আমরা রেপ অফ দ্য লক এখনো পড়ি নাই, তাই না? রেপ অফ দ্য লক আমরা এখনো না পড়ি স্যার, নাই। না ওখানে স্যার। দেখানো হয়েছে যে তুচ্ছ বিষয় নিয়ে কিভাবে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি এবং সেই দ্বন্দ্ব অনেকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেটাও কিন্তু সিম্পল ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়ে গেছে, তাই না? মনে হতে পারে গল্পটা খুবই সিম্পল, কিন্তু বাট এর ভিতরে একটা বড় শিক্ষা আছে। A pastoral poem may depict the futility of a war between kings like Alexander the Great and Darius. In short, it is unfair on the part of anyone to condemn pastoral poetry. সুতরাং এই পাস্টোরাল পোয়েট্রিকে কন্ডেম করা এটাও আমার কাছে মনে হচ্ছে আনফেয়ার। যে গ্রাম্য সাধারণ মানুষ, মানে সাধারণ চিত্র নিয়ে লিখছে বলে এগুলোকে তুমি পোয়েট্রির মর্যাদা দিবা না, তুমি মনে করবা যে এগুলো তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার, এটা কখনোই হতে পারে না, কারণ এর ভিতরেও অনেক শিক্ষা আছে। এছাড়াও দেখো, পাস্টোরাল পোয়েট্রি এর পর যদি ডিফেন্স করলেন, এলিজিয়াক, আয়াম্বিক, স্যাটিরিক পোয়েট্রিকেও তিনি কিন্তু ডিফেন্স করেছেন। হ্যাঁ, দ্য মেরিট অফ কমেডি, দ্য ইউজ অফ ট্র্যাজেডি, এগুলো তোমরা একটু এগুলো পড়ে নিবা। হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে পড়ি, কারণ এগুলো তোমরা এখন বুঝবা যে আমি যেহেতু একটা ধারণা দিয়ে দিয়েছি। লিরিক্যাল পোয়েট্রির আপিলটা কেমন এটা একটু পড়বা। এইখানে আমি এবার শুরু করি। অল ক্রিটিসিজম অফ পোয়েট্রি ইজ আনজাস্ট অ্যান্ড আনফাউন্ডেড। আমি এখান থেকে শুরু করলাম, তাহলে বাকি যেটুকু বাদ দিলাম তোমরা একটু দাগিয়ে রাখো, এগুলো তোমরা বাসে একটু দেখে নিবা। অতএব তিনি বিভিন্নভাবে বিভিন্ন পোয়েট্রিকে ডিফেন্স করার মাধ্যমে তিনি বললেন যে পোয়েট্রিকে ক্রিটিসিজম যারা করেছে এগুলো হচ্ছে ক্রিটিসিজমগুলো টোটালি আনজাস্ট এবং আনফাউন্ডেড, ভিত্তিহীন। পোয়েট্রিকে কোনোভাবে দোষারোপ করা যায় না বা একে ছোট মনে করা যায় না। দেয়ারফর ইট ইজ আটারলি আনজাস্ট অন দ্য পার্ট অফ বডি টু ফাইন্ড ফল্ট উইথ পোয়েট্রি। অতএব আমি এতগুলো পোয়েট্রি সম্পর্কে বললাম, বিভিন্ন পোয়েট্রি বিভিন্নভাবে ওই একই ভার্চুকে তুলে ধরে। হ্যাঁ, মানুষকে ভার্চুয়াস হতে সাহায্য করে। হয়তো সেখানে খারাপ কিছুকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু খারাপ কিছু উপস্থাপনের মাধ্যমে ওইটাকে কনক্রিটলি সঠিক করার চেষ্টা করা হয়েছে। ইনফ্যাক্ট দ্য ফল্ট ফাইন্ডার্স ক্যান প্রডিউস নো ভ্যালিড বেসিস ফর দেয়ার সেন্সর অফ পোয়েট্রি। অতএব যারা পোয়েট্রিকে নিয়ে সমালোচনা করছে, আমার মনে হয় তারা কখনোই ভ্যালিড কোনো ভিত্তি দেখাতে পারবে না কেন তারা পোয়েট্রিকে সমালোচনা করছে। ঠিক আছে, যা সেদিন দেখলাম একজন মেয়ে মানে ওই সাহিত্যের ইয়ে নিয়ে লিখছে, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট, তো সে আবার ডিফেন্স করে একটু কথা লিখেছে, মানে একজন লিখেছে আর ইংরেজি সাহিত্য পড়তে শুধু পরকীয়ায় শেখানো হচ্ছে, এই কথার কমেন্টে লিখেছে, কয়েকদিন আগের ঘটনা। ঠিক আছে, তা সে মেয়েটা যা হোক আচ্ছা করে তাকে তুলোধনা করছে। বুঝতে পারছো যে কোথায় আপনি পেয়েছেন, আপনি কি পড়েছেন, না পড়ে আপনি কমেন্ট করেন কেন? দিয়ে সে বেশ কিছু উদাহরণ দিয়েছে যেগুলো আপনি পড়ে দেখেন যে এর ভিতরে শুধু পরকীয়া আছে না অন্য কিছু আছে। হ্যাঁ, মানে আমি দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার শিক্ষিত এমনকি টিচারদের মধ্যেও একই মতামত মানে পেয়েছি। আমি বুঝলাম না এটা তারা কেন বলে, তারা কি আদৌ পড়ে বলে নাকি আসলে শুনে বলে? তাহলে তাই যদি হয় তাহলে তো বাঙালি খুব মানে হিংস্র, কারণ তারা শুনে তো যে কোনো ধরনের ক্ষতি করতে পারে কিনা বলো? কারণ রাজনীতির একটা অংশ, যেটা ফেসবুকে যা প্রচার হচ্ছে মানুষ তো তাই বিশ্বাস করবে, যে যা না তাই প্রচার করা হচ্ছে। যে আজকে তুমি প্রচার করলা মিলন স্যারের মতো এত মানে খারাপ লোক আমি কখনো দেখি নাই, দিয়ে তুমি একটা ফেসবুকে পোস্ট দিলা, কেউ বিবেচনা করতে যাবে না। আমার তো ঢাকা শহরের রাস্তায় হাঁটতে ভয় লাগে, কেউ যদি কোনো পকেট মার যদি এসে আমাকে মারতে শুরু করে, যেই পকেট মারছে তাহলে আমি তো মারা পড়ে যাবো পুরো, বুঝো না? হুজুকে বাঙালি বলি, কিন্তু এমন একটা সহজ নিউজ হওয়া কোনো ব্যাপারই না স্যার এখানে। পুরো মিস্ত্রি স্যার হয় আমার বাঙালি। একটা ফ্রেন্ড আছে যে ইংলিশে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে প্রাইভেট ভার্সিটি থেকে। একবার এরকম একটা পোস্ট দিছিল, মানে ইংরেজি সাহিত্যে কি পড়বো, বাকি সবাদের পরকীয়া পড়তে পড়তে বিজি। হুম হুম এর নিচে আমার আরেকটা ফ্রেন্ড যে এখন মানে ইংলিশ নিয়ে 4th ইয়ারে, হুম আমি ওই স্যার কালকে যখন ইন্ট্রোডাকশন বলছিলাম বুঝতে পারছেন আমার 1 ইয়ার গ্যাপ, ও এখন 4th ইয়ারে 3rd ইয়ার পরীক্ষা দিয়েছে, ও হাতে হা মিলাইলো। হুম তখন ওইটা দেখে আমার আপনার কথা মনে পড়লো যে এরা কি আসলে ইংরেজি সাহিত্যটা সাহিত্যের মতো করে পড়ে? হুম এটা পরকীয়া নিয়েই বিজি থাকে, খালি বলে পরকীয়া এই পরকীয়া সেই, হুম বুঝি না। হুম।
সত্যিকারে ইংলিশ সাহিত্য যদি পড়ে তাহলে এখানে তো পরকীয়ার জন্য তো কোনো পয়েটই বলে নাই যে তোমরা পরকীয়া করো। হুম ভুলটাকে দেখানোর জন্য যে ভুলটা একটু প্রেজেন্ট করতে হয় ওটা ওরা নেগেটিভলি নিয়ে নিছে। এটা আমাদের বাঙালির স্বভাব স্যার। কোনো কিছু আমরা পজিটিভলি নিতেই পারি না, আমাদেরকে নেগেটিভ মাস্ট দিতেই হবে এই জিনিসটা। হুম পজিটিভ সাইডটা আমরা দেখিই না। তাহলে এই যে পুরো যে 4টা বছর পড়লো এর ভিতরে তারা ওটা ছাড়া আর কিছুই দেখতে পায়নি, তাই তো? তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, একজন স্টুডেন্ট 4th ইয়ার পাশ করার পরে যদি বলে যে ইংরেজি সাহিত্য পড়ে আসলে স্যার আমি কি শিখলাম, তাহলে সেখানে অথচ আসলে স্যার ইংরেজি সুন্দর সুন্দর করে স্ট্যাটাস দিবে, অনেকগুলা সুন্দর সুন্দর হ্যাঁ, করে স্ট্যাটাস লিখবে। তখন এইটা ওটা যখন প্রাপ্তি বলে না, হয় প্রাপ্তি হচ্ছে তখন আমার মনে হয় যে ফরকিয়া। এক্ষেত্রে আমি দায়ী, যে আমি তাকে বোঝাতে পারিনি যে আসলে এখানে কি পাওয়া যায়। এটা আমরা টিচারেরা দায়ী, বুঝতে পারছো? অথবা আমার শিক্ষা ব্যবস্থা দায়ী, যে আমরা এমনভাবে তাদেরকে তৈরি করেছি যে তারা আজ পর্যন্ত ওর ভিতরে প্রবেশই করেনি। তারা শুধু কিছু ইরোটিক গল্প পড়েছে আর এটা দেখেই তারা বিবেচনা করেছে। আছে, আমি তো ব্যাচটা প্রায় বন্ধই করে ও, দিচ্ছিলাম এই কথা অনলাইনেই নিয়ে। তো হবে ভাই, অনলাইনে হবে, কারণ এই সরাসরি ইন্টারাকশন হলে তো স্যারের এই বিষয়টা বুঝাই দেবে, কারণ অনলাইনে বিভিন্ন অনেক জায়গার মানুষজন তো, এদের আমরা সব একটা সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, হুম কথায় কথায় ডিকশনারি যায়, ধর্মের আমরা কিছুই বুঝিই না, নামাজের কথা নিয়ে আসি, এই যে স্যার যে বলছে এটা কোন দিক থেকে বলছে এটাও না বুঝে উল্টাপাল্টা কথা বলতেছি। আসলে বয়স কম তো, প্রথম ফার্স্ট ইয়ার, এখন কি বলবে, মানে খুব উঠুক গরম থার্ড আছে। ইয়ারে উঠুক। তা আমি এটা হ্যাঁ, উৎসবের সাথে সে একদম স্যার আমার আপত্তি আছে এই কথা আপনি কেন বললেন এ বললেন। আমি তো পুরো মানে কি হয়ে গেলাম, বোকা হয়ে গেলাম, যে এই সব ছোটোখাটো ছেলে মেয়ে এখনো জীবনের কিছুই বুঝলো না, এরা ধর্মই এখনো ঠিক মতো বোঝে না। তারা আবার নবীকে আমাকে বোঝাতে আসতেছে, আমাকে বোঝাচ্ছে যে নবী কি জিনিস। আমি যেন বুঝিই নাই। হ্যাঁ, যে স্যার না নবী। বুঝতে পোলাইটলি আস্ক করতো যে স্যার এটা কেন বলা হয়েছে। ঠিক আছে, তো এই নিয়ে ওই যে খুব ফার্স্ট ইয়ার, তো আর যাই হোক, উঠুক কা তাহলে ট্যাপ। তা এই বিষয়গুলো খুবই আপত্তিকর মনে হয় মাঝে মাঝে। যাক, পোয়েট্রি ইজ ইনডিড আ মেকিং while all the other branches of learning remain confined to their own subject matter। হ্যাঁ, তাদের নিজের সাবজেক্ট ম্যাটার, তাই বলছে কি পোয়েট্রি ইজ ইনডিড আ মেকিং, এটা একটা সৃষ্টি, আর অন্যান্যগুলো জাস্ট নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফিলোসফির জায়গায়, হিস্ট্রির জায়গায়। দ্য পোয়েট অ্যালোন ব্রিংস হিজ ওন ম্যাটেরিয়াল, হি ডাজ নট ডিরাইভ হিজ আইডিয়াস ফ্রম আউটসাইড ম্যাটেরিয়াল। সে কখনো বাইরে থেকে তথ্য না, বরং ভিতর থেকেই তৈরি করে। ইনডিড হিজ ওন আইডিয়াস ওয়ার্ক আপন এক্সটার্নাল ম্যাটার্স টু ক্রিয়েট পোয়েট্রি। হোয়াট হি ডেসক্রাইবস ইন হিজ ওয়ার্ক হ্যাজ নাথিং এভিল অ্যাবাউট ইট। অতএব সে তার ওয়ার্কে যা কিছু ডেসক্রাইব করবে এর ভিতরে এভিল কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। কারণটা কি? দ্য ইফেক্ট অফ হোয়াট হি রাইটস ইজ টু টিচ দ্য লিসেনার্স দ্য লেসন অফ গুডনেস অ্যান্ড এট দ্য সেম টাইম টু ডিলাইট দ্য লিসেনার। একই কথা দেখো, ইন প্রোভাইডিং ইনস্ট্রাকশন হি ফার সারপাসেস দ্য হিস্ট্রিয়ান। অতএব তার ইনস্ট্রাকশন প্রোভাইড করতে গিয়ে সে হিস্ট্রিয়ানদেরকেও পার করে যায়। ইন প্রোভাইডিং ইনস্ট্রাকশন হি ইকুয়ালস দ্য ফিলোসফার and he surpasses the philosophers in so far he has the capacity to move the hearts of the listener। এমনকি হুইজ দ্য ফিলোসফার ক্যান হার্ডলি ডু, যে ফিলোসফাররা, মানে আমরা ফিলোসফারদের সাথে খুব একটা পরিচিত না কিন্তু, এবং ফিলোসফারদের তত্ত্বগুলো খুবই কাঠখোট্টা এবং খুবই অ্যাবস্ট্রাক্ট মনে হয়, তাই না? যে অ্যারিস্টটল, সক্রেটিস এই কথা বলে গেছেন, ওই কথা বলে গেছেন, কিন্তু স্টোরির মাধ্যমে যেগুলো আমরা বুঝছি সেগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারছি। Poetry is so noble by its nature that substantial portion of the Bible have been written in poetical vein। Jesus Christ himself made use of the beautiful devices of poetry in order to convey moral ideas to his listeners। Not only are all the kinds of poetry commendable in their united form, but also in their separate forms। শুধু ইউনাইটেড অবস্থাতে তারা কমেন্ডেবল তাও না, এমনকি তুমি যদি সেপারেটলি পোয়েট্রিকে বিবেচনা করো, এভরি ফর্ম অফ পোয়েট্রি ইজ কমেন্ডেবল বা প্রশংসনীয়। In view of this, the poet deserves to be honored above all other men of learning। However, it is necessary to know that what charges the censor of poetry have brought against such a noble and worthy pursuit, and to determine whether these charges are valid। অতএব কবি অবাক হয়ে যাচ্ছেন যেগুলো কেন আনা হয়েছে, এই ধরনের চার্জ পোয়েটের বিরুদ্ধে বা পোয়েট্রির বিরুদ্ধে কেন আনা হয়েছে আমি আসলে জানি না। অথবা কোন জিনিসটাকে ডিটারমাইন করতে তারা আসলে এই চার্জগুলো করেছে, আদৌ কি এই চার্জগুলো ভ্যালিড? যে পোয়েটদের বিরুদ্ধে, সাহিত্যের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কতটুকু ভ্যালিড? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দ্য ফলি অফ দিস হু স্কফ মক অ্যাট পোয়েট্রি। অতএব তারা হচ্ছে বোকা যারা পোয়েট্রি বা সাহিত্যকে সমালোচনা করে বা এর বিরুদ্ধে ঠাট্টা করে। তাহলে এই যে যারা 4th ইয়ার পাশ করেও সাহিত্যের বিরুদ্ধে, তারা মনে হয় এই জিনিসটা পড়েইনি নাকি? এগুলো মনে হয় তারা পড়েইনি।
তাই না মনে হয় না বলো তো? এগুলো পড়লেও তো অন্তত পড়লে তো বলতো না স্যার। হ্যাঁ এইগুলো এইগুলো পড়লেও তো অন্তত বলতে পারতো না যে এই কথাগুলো, তারা মনে হয় এগুলো পড়েইনি কখনো। এবং ওই যে প্রচার করবে তারা, হায় রে ক্রিটিসিজম কি কঠিন, হ্যাঁ এ মাথা শেষ করে দিবে, এই সে এই কঠিন সেই কঠিন তা কঠিন ইত্যাদি ইত্যাদি বলে তারা প্রচার করে দেবে। বড় ভাই বলেছে, তোমরা আবার শুনবা কাদের কথা? বড় ভাই, মাস্টার্সে পরে এক বড় ভাই বলেছে, অনার্সে পরে এক বড় ভাই বলেছে, এই বলেছে সেই বলেছে, এই নিয়ে তোলপাড় হয়ে যাবে। তা বড় ভাই যে কতটুকু পড়েছে, তোমার শুধু হাতে পায়ে লম্বা হয়ে বড়ই হয়েছে, মাথায় তো কিছু ঢোকেনি। হ্যাঁ, তো যাই হোক, তা এই বিষয়গুলোকে যেভাবে ডিল করা হচ্ছে, এই ডিলিংগুলো যদি একজন স্টুডেন্ট পড়ে বা বোঝে, তাহলে অটোমেটিক তার ভিতরে এই সেন্সগুলো ডেভেলপ হওয়া উচিত যে আসলে সাহিত্যের উপকারিতাটা কোন দিকে। বরং আমরা এখন সাহিত্যকে গুরুত্ব দিচ্ছি না বলেই আমাদের ভিতরে এই যে মোরাল লেসনগুলো খুব একটা প্র্যাকটিক্যালি প্রবেশ করছে না। হ্যাঁ, আমরা ধর্ম পালন করতেছি, ধর্ম জানতেছি, ধর্মের মতো করে সাজতেছিও, কিন্তু ধর্মের কাজগুলো করতেছি না। তা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন দোজ পিপল হু আর ইন দ্য হ্যাবিট অফ ট্রাইং টু উইন প্রেইজ ফর দেমসেলস বাই ডিসপেয়ারিং আদার্স। এই যে বলছে ডিসপ্রেজিং আদার্স, বলছে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে কিছু মানুষ আছে যারা অন্যের নামে দুর্নাম রটিয়ে নিজের প্রশংসা অর্জন করতে চায়। এরকম লোকও তো হতে পারে যারা পোয়েট্রির সমালোচনা করতে এসেছে। There are people who indulge in mockery, ridicule and witticism in order to make poke fun at others and at the activities of others. তারা শুধুমাত্র কি নিজেদেরকে অন্যকে ঠাট্টা করতে, অন্যের বিরুদ্ধে সমালোচনা করতেই তারা সবসময় মজা পায়, কিন্তু কিসের জন্য যে তারা ফান করতেছে বা ঠাট্টা করতেছে সেটা তারা বোঝেই না। Such people hardly deserve any attention. আর এই জাতীয় লোকদের কথা মনোযোগ দিয়ে শোনাই উচিত না, কারণ বুঝতে হবে তারা কতখানি মানে অজ্ঞ, তারা জানে না বলে এই কথাগুলো বলছে। অতএব এদের দিকে মনোযোগ দেওয়া ঠিকই না। ইনফ্যাক্ট সাচ পিপল অনলি ডিজার্ভ টু বি লাভড অ্যাট, বরং এই সকল মানুষের দিকে তাকে একটু ঠাট্টা করা উচিত, যারা আসলে কতখানি নির্বোধ হতে পারে, মানে কতখানি শ্যালো নলেজেবল পার্সন হতে পারে, যে তারা এই বিষয়গুলোকে সারা বিশ্ব যেখানে হ্যাঁ এগুলো নিয়ে ডিল করতেছে, একটা সাহিত্যকর্ম নিয়ে যেখানে সারা মানুষ জ্ঞানী মানুষরা আলোচনা করতেছে, প্রশংসা করতেছে, সেখানে হাতি গোলা গাড়তল পিঁপড়ে বলে কত জল, নাকি? দুই একদিন সাহিত্য পড়েই সে সাহিত্য সমালোচনা শুরু করে দিয়েছে। ফর ইনস্ট্যান্স দেয়ার আর দোজ হু অ্যাডমায়ার দ্য উইজডম অফ এ ডাঙ্কি অ্যান্ড দোজ হু উড পয়েন্ট আউট দ্য অ্যাডভান্টেজ অফ রানিং ইন্টু ডেট অ্যান্ড দোজ হু উড ডুয়েল আপন দ্য অ্যাডভান্টেজ অফ বিকামিং সিক উইথ প্লেগ। বলছে এমন মানুষের পৃথিবীতে আছে যারা গাধার জ্ঞান নিয়ে প্রশংসা করবে, গাধার প্রশংসা করবে। অনেকে বলবে ঋণ করা ভালো, ঋণের অনেক উপকারিতা। অনেকে বলবে মাঝে মাঝে অসুস্থ হওয়ার উপকারিতা আছে। তাহলে তারা যদি এরকম মানুষও যদি পৃথিবীতে পাওয়া যায়, তাহলে তারা যদি ভালো জিনিসের সমালোচনা করে, তাহলে সেটার দিকে মনোযোগ দেওয়া ঠিকই না আমাদের, কারণ তারা তো সঠিক জিনিসটা বুঝতেই শেখেনি। নো অ্যাটেনশন নিড টু বি পেড টু সাচ পার্সনস, এদের দিকে মনোযোগ দেওয়া ঠিক না। দেন দেয়ার আর দ্য লার্নেড ওয়ান্স লাইক অ্যাগ্রিপ্পা হু ডুয়েল আপন দ্য ভ্যানিটি অফ সায়েন্স, ইরাসমাস হু রোট আ বুক ইন প্রেজ অফ ফলি। দেয়ার ইজ সার্টেনটি নো এসকেপ ফ্রম মোকারি অফ দিস কাইন্ড। অতএব কেউ সায়েন্সের নিয়ে ভ্যানিটি করেছে, যেমন জনাথন সুইফট, সে কিন্তু সায়েন্স নিয়েও সমালোচনা করেছে, করেনি? ইয়াতে বলো তো, ওই যে গালিভার্স ট্রাভেলসে, যে সে খুব ঠাট্টা করেছে যে মানুষ কিউকাম্বারের ভিতর থেকে সানলাইট সংগ্রহ করার চেষ্টা করতেছে। মানুষ কি করতেছে, যে আকাশের দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিল্ডিং বানানোর চেষ্টা করতেছে। মানে এই যে কিছু কিছু সমালোচনা, এগুলো হয়তো সায়েন্সের সরাসরি সমালোচনা করেননি, তিনি সমালোচনা করেছেন এগুলোর ওভার মানে কি বলবো ইউজ এর উপরে ভিত্তি করে, যে এইগুলো আমাদের মাঝে মাঝে ক্ষতিও ডেকে আনতে পারে। ফেসবুক যেমন কি আমাদের ক্ষতি করতেছে না বলো তো? আমার তো মনে হয় উপকারের থেকে ক্ষতি মনে বেশি করতেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, কারণ এখানে মানে সরাসরি প্রচার হলে মানুষ বিবেচনা না করেই এটা দ্বারা এফেক্ট হচ্ছে, দ্রুত এফেক্ট হচ্ছে, তারা বোঝার চেষ্টা করছে না। এমনকি মিথ্যা প্রচারও তো একজন করতে পারে। এই যে বিভিন্ন সময় দেখা যায় আমাদের উপদেশটাকে ছবি দিয়ে বা সমন্বয়কদের ছবি দিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচার করা হচ্ছে, অথচ তারা ওই কথা বলেইনি, কিন্তু মানুষ তো বিশ্বাস করে ফেলতে পারে, কথাটা করতে পারেন না বলো? যেমন কি যেন একটা দেখলাম যে ছেলেমেয়েরা প্রেম করবে তারা বিয়ে না করলে কি একটা এরকম একটা দেখলাম একটা এটা কি আদৌ বলেছে সে এরকম কিছু?
বা বললেও অত ফান করে বলছে। এটা আরো ভ্যালিড হওয়ার জন্য স্যার ওরা করে কি যমুনা টিভির লোগোটা ইউজ করে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই তো তাহলে মানে, কি একটা মানে আর এখন তো মোটামুটি ফেসবুকে মানে নির্বোধ মানুষের উপস্থিতি বেশি, যত রকমের শুধু ওই ভিউ বাড়ানোর জন্য ধান্দা করা, একটা ভালো জিনিস প্রচার করার ধান্দা ইচ্ছা নেই, যত আজে বাজে জিনিস প্রচার করে কিভাবে ভিউ বাড়ানো যায়, কিভাবে ইনকাম করা যায়, এই ধান্দা। ভালো জিনিস দিয়ে, সেখানে আবার কমেন্টও করে, হুম, সেখানে আবার কমেন্টও করে অনেক মানুষ, দেখি স্যার অনেক মানে না বুঝেই। হ্যাঁ বুঝেই। প্রচুর প্রচুর, মানে হুদায় মানুষের কাজ নেই, ভালো জিনিসের তো মানুষ তো খাইতেই চায় না, যত খারাপ জিনিসের দিকে তুমি যাবা দেখবে কমেন্ট শেয়ার ভিউজের শেষ নাই। তখনই মনে হয় যদি ফিল্টারিং করলে বোঝা যায় মানুষ কতখানি ইনকরাজিবল, হ্যাঁ ইনকরেজিবল, এবং অলওয়েজ প্রুন টুয়ার্ডস করাপ্টিবল অ্যাক্টিভিটিস, সিনফুল কমেন্ট গুলো অ্যাক্টিভিটিস। দেখেছে নিজেকে বোকা মনে হয় স্যার, একদম বোকা মনে হয় আর মাথা গরম হয়ে যায়, হুম। যেগুলো এত নির্বোধ কেমনে হয়, না বুঝে শুনে একটা কমেন্ট করতেছে। আর কমেন্টের ভাষা কি, হ্যাঁ কমেন্টের ভাষাও সেরকম। তো যাই হোক, এই বিষয়গুলো, আর ফেসবুক একটা ভালো ফিল্টারিং হিসাবে কাজ করে, যে মানে কিভাবে তুমি বিবেচনা করছো কত পার্সেন্ট মানুষ কি জাতীয় বিষয়কে ইয়া করে, মানে অ্যাট্রাক্টেড হয় বা তারা এর সাথে রিলেটেড। তাই বলছে দেখো, দেয়ার ইজ সার্টেনলি নো escape from mockery of this kind, but it needs to be noted that Agrippa and Erasmus satirize the faults and failings which they actually found in various kinds of people. হয়তো বা দেখা যাচ্ছে আগ্রিপ্পা বা হচ্ছে এরাসমাস এমন কিছু বিষয় নিয়ে লিখছে যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে কি নিয়ে লেখালেখি করছে মাত্র, এইগুলো নিয়ে কেউ লেখে, কিন্তু আসলে তা না, বরং তারা এগুলো পিপলদের মধ্যে খুঁজে পেয়েছে বলেই তারা এই জিনিসটা নিয়ে কিন্তু লিখেছে। অ্যান্ড ইন ভেরিয়াস ব্রাঞ্চেস অফ লার্নিং দিজ মেন ওয়ার স্যাটারাইজিং নট রিয়েল বাট ফলস লার্নিং। তারা হয়তো বা ফলস, তারা লার্নিং নিয়ে কিন্তু মকারি করেছে, এই বলে এটা নয় যে তারা আসলে লার্নিংকে সমালোচনা করেছে, তারা হয়তো লার্নিংয়ের যে ফল্টগুলো আছে সেগুলো নিয়ে সমালোচনা করেছে। দে দেয়ারফর ডু নট ডিজার্ভ টু বি কন্ডেমড বাই আস, বাট অ্যাজ ফর দোজ ফুলিশ ক্রিটিক্স হু ট্রাই টু কারেক্ট দ্য ভার্ব বিফোর দে আন্ডারস্ট্যান্ড দ্য নাউন, দে নিড টু বি রিমাইন্ডেড দ্যাট আ ওয়াইজ ম্যান ডাজ নট স্কপ অ্যাট আদার্স। জ্ঞানী লোক কখনো অন্যের সমালোচনা করে না। Critics and censors of poetry who mock at poetry because of their sheer ignorance and stupidity are no better than those professional jesters whose duty is to keep their superiors in good humors by their jokes and their tomfoolery. বলছে যারা পোয়েট্রিকে নিয়ে ঠাট্টা করে তাদের সাথে ওই জোকারদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ জোকাররা তাদের জোকের মাধ্যমে যেমন তার সুপিরিয়রদেরকে আনন্দে রাখতে চায়, তো এরাও তাদের ইগনোরেন্স এবং স্টুপিডিটির মাধ্যমে এই ভালো জিনিসের সমালোচনা করে দেখাতে চায় যে তারা কতখানি বোকা, ঠিক ওই ফুলদের মতো। হ্যাঁ, তার মানে সাহিত্য নিয়ে যে সমালোচনা করবে বুঝতে হবে এর জ্ঞানের পরিধি খুবই সীমিত, বুঝতে পারছো? এই তা ওই যারা তাদেরকে বলবা যে এই জিনিসগুলো একটু পড়ে নিও, যে এখানে যেহেতু শুধু খারাপ জিনিস আছে, এই খারাপ জিনিসের এই ব্যাখ্যাগুলো একটু দেখে নিবা। ওকে, তাই বলছি দ্য আনফেয়ার কন্ডেমনেশন অফ রাইম অ্যান্ড ভার্স ইন পোয়েট্রি। আচ্ছা যাই হোক, এইগুলো তোমরা অন্তত পড়ে মনে হয় বুঝতে পারবা, এখানে জটিল কিছু না, এটা একটু পড়বা। দ্য ইউজ অফ ভার্স অ্যান্ড রাইম, এইখানে আমি একটু পড়ি যে কেন মানুষ ভার্স এবং রাইম ইউজ করেছে। ভার্স এবং রাইম থাকলেই কি তাকে আমরা পোয়েট্রি বলবো? ভার্স বা রাইম কি আসলেই জরুরি? এই কথা তো আমরা পেলাম, তাই না? যে পোয়েট্রির জন্য কি ভার্স কি খুবই জরুরি? বলো, থাকতেই হবে? না, না, এটা ফান্ডামেন্টাল নয়। উপস্থাপন করার জন্য। তাই কি বলছে দেখো, বাট হারমোনি অ্যান্ড মেলোডি আর নট দ্য অনলি বেনিফিট হুইচ রাইম কনফার আপন আস, যেটা এখানে বলা হয়েছে হারমোনি আর মেলোডির ব্যাপারটা, যে শুধু হারমোনি এবং মেলোডির জন্যই যে আমরা রাইম দিই তা কিন্তু নয়। দ্য ইউজ অফ ভার্স, কোথায় গেল? দ্য ইউজ অফ ভার্স অ্যান্ড রাইম হেল্পস দ্য রিডার মোর ইজিলি টু রিমেম্বার পোয়েট্রি। তাহলে ভার্সের এবং রাইমের সবচেয়ে বড় সুবিধা হলো এটাকে মনে রাখা যায়। তখনকার যুগে বাইবেল, কোরআন বা এই জাতীয় ভালো ভালো রাইটিংগুলো কেন ভার্সে লেখা হতো? কারণ এটা তাদেরকে সাহায্য করতো ইনফরমেশনগুলো মনে রাখতে। হোয়াট ইজ রিটেন ইন পোর্স ইজ নট ইজিলি রিমেম্বার্ড বাই আ রিডার অ্যাজ হোয়াট ইজ রিটেন ইন ভার্স। তাহলে ভার্সে যেটা লেখা হয় তার মতো করে প্রোজে লেখা জিনিস রিডাররা সহজে মনে রাখতে পারে না। ভার্স অ্যান্ড রাইম নট অনলি ডিলাইট দ্য রিডার বাট এনেবল হিজ মেমোরি টু রিটেন হোয়াট এভার হি রিডস। In poetry, which implies verse and rhyme, every word has its natural place, and by virtue of every word
হ্যাভিং বিন পুট ইন ইটস প্রপার প্লেস পোয়েট্রি ক্যান ইজিলি বি কমিটেড টু মেমোরি, সহজে মনে রাখা যাবে, এই কথাটা মেনলি ব্যবহার করা হয়েছে। এই কথাটা বারবার বলবে। দেখো, ইন শর্ট, ভার্স বিং ইটসেলফ মিউজিক্যাল অ্যান্ড অর্ডারলি, ভার্স বিং দ্য বেস্ট সুটেড টু মেমোরি, অ্যান্ড ভার্স বিং অ্যান এক্সিলেন্ট মিডিয়াম অফ দ্য কমিউনিকেশন অফ নলেজ, নো বডি ক্যান কন্ডেম ইন ইটস আর্নেস্টনেস। হ্যাঁ, আর্নেস্ট মানে কেউ এটাকে ভালো মতো কন্ডেম করার সুযোগই পাবে না, কিন্তু তারপরেও অনেকে কন্ডেম করছে। সাম মোর সিরিয়াস অবজেকশনস টু পোয়েট্রি আনসার্ড, আরও কিছু অবজেকশনকে আনসার করা হয়েছে এইভাবে। দেখো, আমি এই জায়গায় একটু পড়ে দিই, কয়েকটা অবজেকশন আছে। কী কী অবজেকশন দেখি, কী কী অবজেকশন দিল সবাই। ফার্স্ট অবজেকশন কোথায় গেল? ও আচ্ছা, এখানেই তো বলছে, বাট দেয়ার আর সাম অবজেকশনস অফ আ মোর সিরিয়াস কাইন্ড হুইচ দ্য সেন্সার্স অফ পোয়েট্রি ব্রিং এগেইনস্ট ইট। কেমন? ওয়ান সাচ অবজেকশন ইজ দ্যাট আ ম্যান সিম্পলি ওয়েস্ট হিজ টাইম বাই রিডিং পোয়েট্রি হোয়েন দে আর ম্যানি আদার অ্যান্ড মোর ফ্রুটফুল ব্রাঞ্চেস অফ নলেজ। এটা তো আমরা জেনারেলি বলেই থাকি না, যে এখন বর্তমানে কি সাহিত্য পড়ার দরকার আছে আদৌ? নাকি সাহিত্যটা শুধু হচ্ছে কি সময় নষ্ট করা? এটা অনেকের কাছে শুনি যে সাহিত্য বর্তমান সময়ের জন্য সাহিত্যের আসলে প্রয়োজন নেই। তোমাদের কি মনে হয়, আসলে প্রয়োজন নেই নাকি? যে সাহিত্য পড়া মানে, এটা নিয়ে স্টাডি করা মানে সময় নষ্ট করা? এটাকে কেমনভাবে সাপোর্ট? এটা নিয়ে একদম ডিবেট হোক স্যার, এটা নিয়ে একদম ডিবেট হয়ে যাক স্যার। হ্যাঁ, তাহলে দেখি একদিন এটা এটা অবশ্যই ডিবেট দরকার হবে। আছে। তাই বলছে আরেকটা কি, অ্যানাদার অবজেকশন ইজ দ্যাট পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস। পোয়েট্রির মধ্যে শুধু মিথ্যা আর মিথ্যা রয়েছে। অ্যান্ড ইয়েট অ্যানাদার অবজেকশন টু পোয়েট্রি ইজ দ্যাট ইট ব্রিডস করাপশন বাই অ্যারাউজিং দ্য রিডার অল কাইন্ডস অফ ভিসিয়াস ডিজায়ার্স। এই যে পরকীয়ার ব্যাপারটা, হ্যাঁ, যে পোয়েট্রি নাকি কী করে, মানুষের মধ্যে যত ভিসিয়াস ডিজায়ার আছে এগুলোকে জাগিয়ে তোলার মাধ্যমে তাদেরকে করাপ্টিবল করে তোলে। সো ফার অ্যাজ দিস থার্ড অবজেকশন ইজ কনসার্ড, এই বিশেষ করে করাপ্টেড করা, কমেডি হ্যাজ বিন রিগার্ডেড অ্যাজ দিয়ার চিপ কালপ্রিট, যে কমেডিতে নাকি এই জাতীয় করাপ্টিবল অ্যাক্টিভিটিস বেশি দেখানো হয়েছে। ইট হ্যাজ ফর ইনস্ট্যান্স বিন অ্যালেজ দ্যাট কমেডি হ্যাজ টেন টু উইকেন অ্যান্ড আন্ডারমাইন দ্য মোরাল অফ পিপল হু আর অরিজিনালি ফুল অফ ব্রেভারি, যে মোরালিটি, তার মানে কি, যারা হচ্ছে সাহসী মানুষ তাদেরকে নাকি ছোট করে দেখানো হয়েছে। হু লাভড মিলিটারি এক্সারসাইজ অ্যান্ড হু আর চ্যাম্পিয়ন্স অফ ফ্রিডম। আ ফোর্থ অবজেকশন ইজ পোয়েট্রি দ্যাট প্লেটো হ্যাড কন্ডেমড ইট অ্যান্ড হ্যাড ওয়ান্টেড টু ব্যানিশ। ওই যে আমরা আগেই পেয়েছিলাম তাই না, যে প্লেটো নিজেও নাকি কি করেছে, পোয়েট্রিকে অবজেকশন দিয়েছে, দ্য রাইটার অফ পোয়েট্রি ফর্ম হিজ আইডিয়াল রিপাবলিক। ইনফ্যাক্ট অল দিস অবজেকশন ক্যান বি ইফেক্টিভলি আনসার্ড। তাহলে আমরা চারটা মতো কি পেলাম, অবজেকশন পেলাম। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট দ্য অবজেকশন দ্যাট আ ম্যান মাইট বেটার স্পেন্ড হিজ টাইম ইন পারসুইং আদার ফর্মস অফ নলেজ দ্যান ইন রিডিং পোয়েট্রি। Now no knowledge is so good as that which can teach virtue by moving the heart of the listener to love virtue, and there is no form of knowledge which can both teach virtue and move the listener to virtue as powerfully as poetry can. অতএব এখানে তিনি বললেন যে পোয়েট্রির মতো এত সহজভাবে ভার্চুকে টিচ করার মতো আর কোনো নলেজ নেই, কারণ অলরেডি তিনি এগুলো আলোচনা করেছেন। নর ক্যান ইট বি ক্লেইমড দ্যাট দেয়ার আর আদার ব্রাঞ্চেস অফ লার্নিং মোর ফ্রুটফুল দ্যান পোয়েট্রি। এমনকি তিনি আমাদের এই রাইটার স্বীকারই করেননি যে পোয়েট্রির মতো এত ফ্রুটফুল লার্নিং আর কোনো ব্রাঞ্চ আছে কিনা। এটা একটা অবজেকশন গেল। সেকেন্ড অবজেকশন হচ্ছে কি, টু পোয়েট্রি ইজ দ্যাট ইট ইজ দ্য মাদার অফ লাইজ। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট অফ অল রাইটার্স ইন দিস ওয়ার্ল্ড দ্য পোয়েট ইজ দ্য লিস্ট লায়ার। বলছে এ যাবৎ পর্যন্ত যত রাইটার রয়েছে, অন্তত যারা পোয়েট্রি লেখে, এরা হচ্ছে সবচেয়ে কম মিথ্যাবাদী। কারণ কি, দ্য অ্যাস্ট্রোনমার অ্যান্ড হিজ কাজিন দ্য জিওমেট্রিশিয়ান আর শিওর টু মেক মিস্টেক্স ওয়েন দে ট্রাই টু মেজার দ্য হাইট অফ দ্য স্টার্স। তারা অনেক সময় আনুমানিক বলে না, অ্যাস্ট্রোনমার বা হচ্ছে জিওমেট্রিশিয়ান, তারা আনুমানিক সিদ্ধান্ত দেয়, আনুমানিক কথা বলে, তারা পারফেক্টলি কোনো কিছু বলতে পারে না। তাহলে তারা মিথ্যাবাদী না? These men are therefore more likely to tell lies than the poet. Likewise, the physician is prone to tell lies. He may prescribe a medicine which, instead of curing the patient, has the effect of killing him. যারা ডাক্তার তারাও তো মিথ্যাকে বলে, কারণ কি, তারা দেখা যাচ্ছে এমন ওষুধ দিল যেটা পেশেন্টকে সুস্থ করার পরিবর্তে তাকে মেরেই ফেললো। Similarly, other men of learning prove themselves to be liars because the statesmen which they make turn out to be erroneous. এমনকি যারা রাজনীতিবিদ তারাও তো মিথ্যা বলে। As for the poet, he never lies because he does not make any assertive statement. কিন্তু কবিরা কোনো মিথ্যা বলে না, কারণ তারা জোর দিয়ে কোনো কিছু কাউকে বলেনি, জাস্ট তোমার কাছে তুলে ধরেছে, তুমি মানলে মানো, না মানলে যাওগা। টু টেল আ লাই মিনস টু অ্যাসার্ট দ্য ট্রুথ অফ স্টেটমেন্ট। আর মিথ্যা বলা মানে কি, কোনো কিছু জোর করে বলা, হুইচ ইজ অ্যাকচুয়ালি ফলস, এবং যেটা হবে মিথ্যা। Other men of learning and especially the historian affirm many things which afterwards prove to be false. এতদিন আমরা রাজনীতিতে যা শুনেছি সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সবসময় বলতাম
যে অন্তত দুটা দল বা এই দুটা দলের প্রধান মারা যাওয়ার পরেই বাংলাদেশের আসল ইতিহাস বের হয়ে আসবে যে বাংলাদেশের আসলে কাজটা কী ছিল। এতদিন পর্যন্ত পাকিস্তানকে আমরা শত্রু হিসাবে দেখলাম, ভারতকে আমরা কি দেখলাম, বন্ধু হিসাবে। এখন মোটামুটি আমাদের ট্রেন্ডটা কোন দিকে বলো? পাকিস্তান না? এখন মোটামুটি পাকিস্তানের সাথে বন্ধুত্ব তৈরি হচ্ছে, ভারতের সাথে আমাদের শত্রু তৈরি হয়ে যাচ্ছে। এখানেও হতে পারে মিথ্যাবাদী কিছু আছে, এখানে হয়তো সত্যের কিছু আছে, অথবা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু সবাই অ্যাফার্ম করতেছে, এটাই ঠিক। দ্য পয়েট অন দ্য আদার হ্যান্ড নেভার অ্যাফার্মস এনিথিং, দ্য পয়েট নেভার আর্জেস ইজ রিডার টু রিগার্ড হোয়াট হি হ্যাজ রিটেন অ্যাজ দ্য ট্রুথ। এবং কোনো পয়েট বলতেও আসেনি যে তোমাকে এটা সত্য বলে মানতে হবে, অতএব সে কীভাবে মিথ্যা বলে? দেখো, কোনো কিছু মিথ্যা বলা আর কোনো কিছু না বলা, এই দুটা কি? মনে করো আমি একটা কথা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে কিছুই বলি নাই, এটা কি মিথ্যা বলা? নাকি আমি তোমাকে উল্টা বললাম, সেটা মিথ্যা হবে? এটা উল্টা বলেন সেটা। হ্যাঁ, আমি তো কিছুই বলি না, আমি চুপ আছি। কেউ হয়তো তোমার বাসায় এসে লুকিয়েছে, তুমি কিছু বলতেছো না, তাহলে তো মিথ্যা না। কিন্তু তুমি যদি বলো যে না সে এখানে নেই, তাহলে সেটা মিথ্যা। তাই বলছে হি ডাজ নট সাইট অ্যানি অথরিটি ইন দ্য সাপোর্ট অফ হোয়াট হি রাইটস। এমনকি সে যা লিখেছে তার তো কোনো সাপোর্টও তিনি করতে আসেননি যে আমি যা বলছি তা 100% ঠিক। অ্যাট দ্য ভেরি আউটসেট অফ হিজ রাইটিং হি প্রেইজ টু দ্য মিউজেস টু ইন্সপায়ার হিম। বরং সে যখন কোনো কবিতা লেখে, বিশেষ করে বড় কবিতাগুলো, তখন সে মিউজের কাছে প্রার্থনা করে নেয়, অ্যান্ড দাস এনেবল হিম টু রাইট ওয়েল, যাতে মিউজ তাকে সাহায্য করে, যাতে সে ভালো মতো লিখতে পারে। সে তো সরাসরি বলেনি যে আমি পারফেক্ট রাইটার, আমি পারফেক্ট নেতা, আমি এই সেই। সুতরাং such a prayer clearly shows that he has not conceived any untruth which he wishes to elaborate in his poem. The very fact that he appeals to muses for inspiration shows his sincerity and good intention. Besides, the poet does not tell his readers what is and what is not. সে তো কোনো সংজ্ঞা দিতে যায়নি, কোনো কিছু প্রমাণও করতে যায়নি। হি টেলস হিজ রিডার হোয়াট শুড বি অ্যান্ড হোয়াট শুড নট বি। বরং কী করা উচিত আর কী করা উচিত না সেটা বলেছে, কিন্তু কোনটা কী সেটা সে পারফেক্টলি বলতে যাওয়ার মতো ক্ষমতা সে দেখাতে যায় না। Therefore, even if the poet relates things which are not true, he is not telling lies because he does not affirm those things to be true. The case of Aesop will illustrate this point. অর্থাৎ ঈশপের গল্পগুলো পড়লে আমরা বুঝতে পারবো, তাই না? তিনি তো গরু ছাগল দিয়ে দেখিয়েছেন, ভেড়া দিয়ে দেখিয়েছেন, তাই না? তারপরে হচ্ছে বাঘ দিয়ে দেখিয়েছেন, তাহলে তো এগুলো সবই মিথ্যা নাকি? এই যে কচ্ছপ এবং খরগোশের গল্পটা তাহলে মিথ্যা, কারণ কি Aesop wrote a large number of stories of animals and beasts. Now Aesop never claimed that the animals and beasts had actually performed those actions and made those species which he had attributed to them in his stories. তিনি কি কখনো বলেছেন যে সত্যিই আসলে ওই কচ্ছপ আর খরগোশ একদিন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল? এটা কি তিনি সত্যিই বলেছেন যে এরকমটা হয়েছিল, বা এই কথাটা এই কচ্ছপই বলেছে, এই কথাটা খরগোশই বলেছে, এরকমটা তিনি কি অ্যাফার্ম করেছেন? বলো। তিনি তো বলতে জানি, তাহলে আমরা তো ওটা কখনো মিথ্যে হিসেবে নিচ্ছি না, বরং আমরা এনজয় করতেছি। কিন্তু তার ভিতর দিয়ে আমরা একটা জিনিস শিখেছি যে স্লো বাট স্টিডি উইজ দ্য রেস। তাহলে এটা কি? এটা তো মিথ্যা। অতএব হি ক্যান নট দেয়ারফর বি অ্যাকিউজড অফ হ্যাভিং টোল্ড লাইজ। দিস স্টোরিজ আর টেকেন বাই আস অ্যাজ ট্রু ইন আ সিম্বলিক অর অ্যালিগরিক্যাল সেন্স। তাহলে আমাকে সিম্বলিক এবং অ্যালিগরিক্যাল দুটো কথা আছে, এই সেন্সগুলো বুঝতে হবে। সিমিলারলি, when any man reads the name of the city of Thebes written in bold letters on an old door on the stage of a theatre, he does not think that it is actually about to see the সিটি অফ থিবস। অতএব থিয়েটারের স্টেজের কোনো কোনায় যদি লিখে রাখা হয় এটা হচ্ছে থিবস নগরী, দিয়ে যদি নাটকটা স্টেজে উপস্থাপন করা হয়, জনগণকে বুঝবে যে আসলে এটা থিবস নগরী। বা যে এখন ইডিপাসের চরিত্র পালন করতেছে সে কি আসলে ইডিপাস? আদৌ কি ইডিপাস বলে কেউ ছিল? সেটা তো আমাদের উদ্দেশ্য না। ইট ক্যান নট দেয়ারফর বি স্টেট দ্যাট দ্য স্টেজ ম্যানেজার হু রোড দ্য ওয়ার্ড অন দ্য ডোর ওয়াজ টেলিং লাইজ। অতএব দরজায় যে লিখে রাখছে এটা থিবস শহর স্টেজের উপরে, সে কি তাহলে মিথ্যা বলতেছে? বলো। তারপর দ্য নেমস অফ থিভস রিটেন এট দ্য ডোর ইজ ইন্টেন্ডেড মিয়ারলি টু ক্রিয়েট দ্য ইমপ্রেশন অফ আ সার্টেন লোকালি, জাস্ট অ্যাজ দ্য স্টোরিজ অ্যাবাউট দ্য অ্যানিমেলস অ্যান্ড বিস্ট আর ইন্টেন্ডেড টু হ্যাভ অ্যানি অ্যালেগরিক্যাল মিনিং। সাচ থিংস ইন পোয়েট্রি আর নট টু বি টেকেন অ্যাজ লিটারালি ট্রু। এগুলো তো আমরা সত্য হিসাবে নিচ্ছিও না, বাট ইট ইজ আদারওয়াইজ উইথ হিস্ট্রি। কিন্তু হিস্ট্রির ব্যাপারে, হিস্ট্রি তো সত্যকেই তুলে ধরে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কী হচ্ছে, হিস্ট্রির অনেক কিছু মিথ্যা হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তাই হোয়াইল রিডিং হিস্ট্রি উই অলওয়েজ লুক ফর দ্য ট্রুথ দো উই অফেন গেট ফলসহুড। কারণ আমরা ধরেই নিই যে হিস্ট্রি মানেই ট্রুথ, যেগুলো সত্য ছিল সেগুলোকে তুলে ধরা হয়েছে, কিন্তু তার ভিতরে আমরা অনেক সময় মিথ্যা তথ্য পাচ্ছি। ইন পোয়েট্রি উই নেভার লুক ফর দ্য লিটারাল ট্রুথ। কিন্তু পোয়েট্রি পড়তে গিয়ে তো আমরা কোনো ট্রুথ খুঁজতে চাই না। হিয়ার উই লুক ফর ফিকশন অ্যান্ড উই ফিল হ্যাপি হোয়েন উই ফাইন্ড দ্যাট দ্য অথর হ্যাজ ইনভেন্টেড সামথিং হুইচ ক্যান প্রুভ বেনিফিশিয়াল টু আস। তাহলে এখানে তো পোয়েটদের মিথ্যা বলার কোনো সুযোগই নেই। অতএব এগুলো হচ্ছে ফিকশনাল, কিন্তু আন্ডার দ্য গাইজ অফ ফিকশন দ্য পোয়েট or the writers always try to teach and delight the readers. তাই কি কথা কি বোঝা গেল? জি স্যার।
আচ্ছা, তো যাই হোক, আগামীকালকের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে, তো সেই হিসাবে আমি আরও তোমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু বাদ দিয়েছি, তোমরা একটু রিভাইজ দিয়ে নিও। আমি দেখি, পোয়েট্রি অ্যান্ড পোয়েটস হাইলি এস্টিমড বাই সোলজার্স অ্যান্ড অডিয়ার্স, এবার কারা প্রশংসা করেছে তারা তাদের দেখানো হবে। তোমরা এগুলো পড়লে একটু বুঝতে, ওই যে বললাম যে কিছু কিছু এক্সাম্পল আছে সেগুলো আমাদের দরকার নেই, কিন্তু এক্সাম্পলগুলো দিয়ে কী বোঝাতে যাচ্ছে সেইটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, দেখো, বলা হচ্ছে না যে প্লেটো প্লেটো পয়েটদেরকে ঘৃণা করছে, আসলে প্লেটো বরং ঘৃণা তো করেনি, বরং সে প্যাট্রন, নট দেয়ার অ্যাডভার্সারি। কারণটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি কত দূর দিব বলো তো? 55 পর্যন্ত দিই, হবে না? জি স্যার, দেন তাহলে কালকেই শেষ হয়ে হ্যাঁ, যাবে। 55 দিলাম, 71টা আছে, তারপরে মোটামুটি আমি 73টা কিছু আছে মনে পড়াই হয়। দিব, নেক্সট দিনে আমরা এটাকে সমাধান শেষ করে ফেলতে পারবো। হুম। এটা একটু বড় আর কি, তাছাড়া আরও আছে কিছু, কিন্তু এতটা বড় না, বা অনেক অংশ আমরা বাদ দিয়েও পড়তে পারবো। এখানে আমাদের মোটামুটি একটু একই ধরনের কথা, দেখো কথা কিন্তু একই ধরনের, ঘুরে ফিরে সব একই কথা, একটু পড়তে পারলে ভালো হয়। যদিও আমরা টেক্সটে এই জন্য যাই নাই যে হয়তো তোমরা পড়তে পারবা কি না, কারণ এখানে তাও একটু সিম্পলি আলোচনা করা হয়েছে। তাহলে থাকলো হচ্ছে 55 পর্যন্ত, একটু পড়ে নিও। স্যার, বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সব রাজনীতি নিষিদ্ধ করলো, এটা কিভাবে দেখতেছেন? সরি, বুঝলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আগে দেখলাম যে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে দিল। আমার মনে হয় বাঙালিরা অতিমাত্রায় রাজনীতি সচেতন বলেই এত সমস্যা। এরা যদি রাজনীতির কথা না ভেবে যদি সবাই নিজ নিজ কাজ করতো না, দায়িত্ব পালন করতো, তাহলে দেশও ঠিকমতো চলতো ও সব কিছু ঠিকমতো চলতো। বুঝতে পারছো? আমরা একটু অতিমাত্রায় রাজনীতি সচেতন, এই জন্য নেতারা আমাদেরকে ইউজ করতে পারে। দেখা যাচ্ছে নিজে এখনও প্যান্ট ঠিক মতো পড়তে পারেনি, অথচ স্লোগান মারতেছে নেতার পিছন পিছন। হ্যাঁ, এবং ওই নেতা তাকে ব্যবহার করতে পারতেছে। দেখা যাচ্ছে কোনো নেতা যদি এখন একটা দেখে, একটা কি বলবো, ওই যে করে সভা করে না, কারা যায় বলো তো? কয়টা শিক্ষিত লোক যায় বলে মনে হয় তোমার? যখন একটা মানে সভা হয় বা একটা সমাবেশ হয় রাজনীতিবিদদের নিয়ে, কয়জন শিক্ষিত মানুষ ওই জায়গায় যায়? ভালো শিক্ষিত মানুষ কয়জন যায়? ওখানে ধান্দাবাজ মানুষ ছাড়া তার অন্য কেউ যায় বলে আমার কাছে মনে হয় না। আর যারা যায় তাদের টাকা দিয়ে কিনেও নেওয়া হয়। এটা সমাবেশ করার আগে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দ্বারা গোছানো হয়, টাকা ব্যয় করে, যে এতগুলো লোক যেন অবশ্যই আসে। বাস টাস ভাড়া করে, ট্রাক টুক ভাড়া করে লাখ লাখ লোক নিয়ে তারা চলে আসবে। কয়জন শিক্ষিত লোকের ভিতরে গেছে বলো তো? এই সকল মানুষদের দেখিয়ে নেতারা খুব নিজেদের দেখায়। হ্যাঁ, আর এইভাবে দেশের গোষ্ঠীটা উদ্ধার করে। তারা মনে করে কি, দেখো এত লোক আমাকে সাপোর্ট করে, অথচ একই লোক ওই বিএনপির সমাবেশেও যায়, ওই আওয়ামী লীগের সমাবেশেও যায়, ও লাঙ্গলের সমাবেশেও যায়, সব জায়গাতেই সবাই যায়। বুঝতে পারছো? এরকমটা হয়েছে কি, একটা কথা শোনো, আমাদের গ্রামের, মানে আমাদের গ্রামে একটা চার্চে মাত্র 3 জন মেম্বার আছে। বুঝতে পারছো? মানে ধর্মকে কীভাবে ব্যবহার করছে, মানে কি বলবো, ছেঁচড়ার তো ছেঁচড়া আমরা সব বাঙালি, মানে কি বলবো, মানুষ মাত্রই ছেঁচড়া। আমাদের গ্রামটা এমনিতে ছোট, সেখানে আবার রয়েছে তিনটা চার্চ, একটা চার্চে মাত্র মেম্বার রয়েছে 3 জন, 3 থেকে 4 জন। বুঝতে পারছো? ওই বাইরের 2-3 জন সদস্য, আর হচ্ছে ওখানকার যিনি প্রিস্ট তিনি, মানে 3 সদস্য 4 সদস্য বিশিষ্ট একটা চার্চ। আর কোথাও তার ব্রাঞ্চ নেই, কিচ্ছু নেই। তার একটা চার্চ রয়েছে, গির্জা রয়েছে, সেখানে গিয়ে সে মোটামুটি এই লোকজনকে নিয়ে একটু চার্চ পালন করে। সে এই চার্চটা ভাঙতেছেও না। কেন জানো? কেউ বলতে পারবা কী কারণে? স্যার এটা থাকলে হয়তো ওই যে থাকে না স্যার, ওই যে অর্থ দেওয়ার একটা হ্যাঁ, বিষয় এটাই থাকে। এটাই এটাই যে সরকার থেকে যে সকল দেখো আমাদের গ্রামে হচ্ছে একটা বড় চার্চ রয়েছে, সেটা আমাদের যেটা চার্চ অফ বাংলাদেশ, যেটা পুরো বিশ্বের রয়েছে, আর ওটা হচ্ছে ইউনাইটেড চার্চ অফ বাংলাদেশ বলা হয়েছে, যার চার্চই হচ্ছে একটা ওই গ্রামটা। সরকার যখন কোনো অনুদান দেয়, তখন এই 3টা চার্চে ওইটাকে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। তার মানে যদি মনে করো যে 30,000 টাকা দিবে, তাহলে প্রত্যেকটা চার্চকে কত করে দিবে বলো তো? সমান ভাগে ভাগ করবে, 10,000 টাকা। 10,000 করে দিবে। তাহলে ওই যে 3 জন আছে যে চার্চের, ওখানে ওরা কিন্তু অনেক করে টাকা পাবে। আর এই যে চার্চ অফ বাংলাদেশের সদস্যরা, এরা হচ্ছে 50 টাকা করেও পাবে না, যারা গরিব। এই জন্য তারা চার্চটাও ভাঙে না, এবং ওই টাকা দিয়ে বসে বসে তারা সারা বছর ধরে খায়। এই যে বিভিন্ন উৎসব আসবে, বড়দিন আসে, বা বিভিন্ন ধরনের উৎসব, বা এমনি এমনি সরকার যখন টাকা দেয় গির্জার জন্য, এটা উন্নয়নের জন্য, এরা কিন্তু ওই পরিমাণ পাচ্ছে, এবং সে টাকাগুলো নিয়ে তারা এরকমভাবে করছে। ছ্যাঁচড়া এরা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেছে। বুঝতে পারছো? মানে কি বলবো, কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। হ্যাঁ,
তা এই হচ্ছে আমরা এরকম। এবং আমি এর আগে গ্রামে গেছিলাম, গত বড়দিন একদিন হয়েছে কি, আমাকে একজন ধরছে যে দেখেন এই যে চাল দিয়েছিল ওই সময়, বড়দিনের সময় চাল দিয়েছিল, ঠিক আছে, গরিব যারা আছে তাদের দেওয়ার জন্য। তো ও এসে বলতেছে দেখেন আমাদের এখানে এত বস্তা চাল দিয়েছে, কিন্তু ওই যাজক আমাকে মাত্র এত কেজি চাল দিয়েছে, কিন্তু আমি তো অনেক চাল পাওয়ার যোগ্য। তাহলে এই বিষয়ে আপনি একটু দেখেন তো সরকারের কাছে কোনো কিছু বলা যায় কিনা, হ্যাঁ না, আপনি একটু ইউনো বা এগুলোতে দেখেন, দেখে আমাকে এত কম দিলে কেন আপনি একটু বলেন, ঠিক আছে। আমি বলছি আপনাদের এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না, আপনারা সবাই চাষরা, আপনি তো চাল নেওয়ার জন্য এখানে পড়ে আছেন, তাই না? আপনি না থাকলেও তো চার্জ টিকে না, তাহলে আপনি এখানে আছেন কেন? আপনি তো এই বেশি চাল পাওয়ার লোভে আছেন, তাহলে আপনি আপনারটা দেখেন গা। বুঝতে পারছো মানে কত রকমের মানুষ দেখবা, দেখতে দেখতে আমি পুরো মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, এবং ধর্মর নেতাদের উপর তো আমি বেশি বিশ্বাস হারিয়েছি। হ্যাঁ, এরা তো পুরো ব্যবসা ছাড়া এখানে কিচ্ছু করে না, এখানে ধর্ম প্রচারের কিচ্ছু নাই। ধর্ম যা বোঝার মানুষ এখন বুঝে, বাকিটা জাস্ট ব্যবসা করে। গরিব মানুষের 10-20 টাকা যে দান করে সেইগুলো নিয়ে তারা তাদের বাড়ি গাড়ি বানাচ্ছে। হ্যাঁ? যে গরিব মানুষটা 10 টাকা বিশ্বাস করে চার্চে বা মসজিদে দেয়, তাই না, বিশ্বাস করে দেয়, আর সেই টাকা নিয়ে তারা এনজয় করে। বুঝতে পারছো, চার্চের উন্নয়ন নেই, গরিবদের দেখার কেউ নেই, সব পকেটে ঢোকায় নিজেরা আলিশান বাড়িতে আছে। হ্যাঁ, মনে হচ্ছে এক একজন সব প্রেসিডেন্ট, এক একজন সব এক একটা প্রেসিডেন্ট, হ্যাঁ, এইভাবে চলাচল করে। তাদের আবার ভালো খাবার ছাড়া তারা দাওয়াত নেয় না, ভালো শান্তিপূর্ণ জায়গা ছাড়া তারা সেখানে ঘুমায় না। হ্যাঁ, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখবা, বিবেচনা করবা, আর বুঝবা যে কী ঘটনা ঘটে। ওকে, তো ঠিক আছে।